Assalamu alaikum. I think today is the 10th or 11th class of CSE 209 section 1 electrical circuits for the semester fall 2021. আজকে আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার 4। আগের ক্লাসে আপনাদের কথা অনুযায়ী আমরা মেশ অ্যানালাইসিস মোটামুটি শেষ করছিলাম। মেশ অ্যানালাইসিস নিয়ে আশা করি আমাদের আর কোনো সমস্যা নাই। এবার চ্যাপ্টার 4 সেটা হচ্ছে সার্কিট থিওরেম। আচ্ছা, থিওরেম বলতে কি বোঝায়? থিওরেমের বাংলা হচ্ছে উপপাদ্য। তো উপপাদ্য বলতে আসলে কি, হোয়াট ইজ উপপাদ্য? আমরা যখন এসএসসি লেভেলে উপপাদ্য, সম্পাদ্য ইত্যাদি অনেক কিছু শিখছি। উপপাদ্য মানে হচ্ছে আমাদেরকে কিছু একটা প্রমাণ করতে বলা হয়েছে, আর সম্পাদ্য মানে হচ্ছে কিছু একটা আঁকতে বলা হয়েছে, রাইট? সো সার্কিট থিওরেম মানে হচ্ছে এই উপপাদ্য শব্দটার অর্থ হচ্ছে যে আসলে কেউ যদি কোনো একটা ইনফরমেশন শিখে ধরা খেয়ে শিখে বা যে কোনো ভাবে সে লার্ন করে একটা জিনিস সে জানলো, সেই ইনফরমেশনটা সে অন্যদেরকেও জানাই দিচ্ছে যে ভাই এই জায়গায় কিন্তু এরকম, আপনারা একটু কেয়ারফুল থাকেন। কিংবা কোনো একটা টেকনিক শিখলো যে দিস ইজ হাউ আপনি এই জিনিস করে আপনি এটা ক্যালকুলেট করতে পারবেন বা এই জিনিস আপনি বের করতে পারবেন। এই যে বের করার জন্য যে সুনির্দিষ্ট স্টেপ বা প্রসেস, এই প্রসেসটাকে একসাথে যদি ওরা বলতেছে হচ্ছে দিস ইজ কল্ড থিওরেম বা উপপাদ্য। সো বেসিক্যালি এটা আসলে একটা মানে নতুন কিছু না, মানে ইনফরমেশন গুলাকে স্ট্রাকচার্ড ওয়েতে প্রেজেন্ট করা হইতেছে যাতে পরবর্তীতে এটাকে এটার উপর বেস করে আর নতুন কিছু নিয়ে আসা যায়। সো দিস ইজ সার্কিট থিওরেম। সো এই চ্যাপ্টারে আমাদের হচ্ছে বেশ কিছু সার্কিট থিওরেম বা উপপাদ্য আমরা দেখব। সো সর্বপ্রথম আমরা যেটা দিয়ে শুরু করব দ্যাট ইজ কল্ড লিনিয়ারিটি প্রপার্টি। সো প্রথম প্রপার্টি যেটা, সেটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। নাও হোয়াট ইজ লিনিয়ারি? লিনিয়ার বলতে কি বোঝায়? তো লিনিয়ার শব্দটার মধ্যে আমরা দেখতেছি যে এখানে লাইন কথাটা আছে। লাইন কথাটা থেকেই আপনার এই লিনিয়ারিটির কথাটা আসছে, ঠিক আছে? লাইন থেকে লিনিয়ার। এনিওয়ে, সো এই লাইন কিসের লাইন, কার লাইন, কোথায় লাইন, এই জায়গাটা আসছে কোত্থেকে সেটা যদি আপনাদের 1 নম্বর এক্সপেরিমেন্টের যেই গ্রাফটা আপনারা তৈরি করছিলেন, 1 নম্বর এক্সপেরিমেন্টে অনেকেই গ্রাফটা তৈরি করতে ব্যর্থ হয়েছেন, অনেকেই এটা কমপ্লিট করতে পারছেন। এনিওয়ে, পিস পাইস এটা তৈরি করতে পারার কথা 1 নম্বর এক্সপেরিমেন্টের ভাইবার দিন। আচ্ছা, সো যাই হোক, 1 নম্বর এক্সপেরিমেন্টের যেই গ্রাফটা আপনাদের ক্রিয়েট করার কথা ছিল সেটা হচ্ছে আপনার আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। সো যেটার এক্স এক্সিস বরাবর থাকবে হচ্ছে কারেন্ট এবং ওয়াই এক্সিস বরাবর থাকবে হচ্ছে আপনার ভোল্টেজ। সো দিস ইজ কল্ড দা আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এখন এই আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ স্ট্রেট লাইন আসবে কাদের? যাদের ভোল্টেজ আর কারেন্টের রেশিও সমান। বিকজ কোন একটা এই ধরনের গ্রাফ স্ট্রেট লাইন আসে তখনই যখন তাদের রেশিওটা সমান হয়, ভোল্টেজ আর কারেন্টের রেশিও সমান হয়। তো ভোল্টেজ আর কারেন্টের রেশিও যদি আমার সমান হয় তাহলে দিস কুড বি এরকম, অথবা এরকম, অথবা এরকম, অথবা এরকম, বা যেরকমই হোক লাইনটা মাস্ট বি স্ট্রেট লাইন। লাইনটা কখনো বেকাতারা অন্য কিছু হবে না। সিন্স দিস ইজ এ স্ট্রেট লাইন, যাদের ভোল্টেজ আর কারেন্টের রেশিও এই প্রপার্টি ফলো করে তাদেরকে আমরা বলবো তারা হচ্ছে লিনিয়ার। বা যেই সার্কিটের ভোল্টেজ আর কারেন্টের সম্পর্কটা এরকম যে তাদের মধ্যে অনুপাত সবসময় সমান থাকে, ভোল্টেজ ডাবল হলে কারেন্টও ডাবল হয়, ভোল্টেজ হাফ হয়ে গেলে কারেন্টও হাফ হয়ে যায়, কিংবা উল্টা ভাবে যদি বলি কারেন্ট বাড়াই দিলে ভোল্টেজও বেড়ে যায়, কিংবা কারেন্ট কমাই দিলে ভোল্টেজও কমে যায়, ভি ইকুয়ালস টু আইআর যেরকম, এরকম যদি হয় তাহলে আমরা বলবো এই সার্কিটটা তাহলে এটা একটা লিনিয়ার সার্কিট, বিকজ তার যে গ্রাফটা সেই গ্রাফটা একটা স্ট্রেট লাইন ফলো করতেছে। সো দিস ইজ, এটা যে লিনিয়ারিটির যে লাইন, এটা হচ্ছে এই যে সেই লাইন, দিস লাইন। সো আমরা 1 নম্বর এক্সপেরিমেন্টের ভাইভা থেকে মোটামুটি জানি যে এই লাইনের যে গ্রাফটা ঢালটা থাকে, স্লোপ অফ দিস লাইন, সেটা আসলে কি সিগনিফাই করে বলতে পারবেন কেউ? রেজিস্ট্যান্স। সো দ্য স্লোপ বা এম, এটা উইল সিগনিফাই দ্য রেজিস্ট্যান্স। সো অনেককেই ভাইভাতে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা সিরিজে 3টা রেজিস্টর নিয়ে আছে, বলেন তো এটার স্লোপ কত হবে? আমি বলি যে বলতে পারতেছে না। আমি বলি আচ্ছা সার্কিটটা একবার দেখে আসেন তো। দেখে সার্কিট এরকম করে দেখে দেখে আসলেন যে আচ্ছা এটার ভ্যালু হচ্ছে 950। আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে কি এটার ভ্যালু এই সরলরেখার ঢাল হবে দ্যাট উড বি 150 ইউনিট ইজ ওয়ান। এনিওয়ে, সো দিস ইজ লিনিয়ারিটি। যারা স্ট্রেট লাইন ফলো করে তাদেরকে আমরা বলি লিনিয়ার। আচ্ছা, দের ইজ অ্যানাদার ডেফিনিশন, যাদেরকে হচ্ছে এই লিনিয়ারিটি প্রপার্টি ফলো করে যারা, তাদেরকে আসলে আমরা আরো দুইটা, মানে কাদের এই স্ট্রেট লাইন পাওয়া যাবে এইভাবে যদি বলি যে কারা এই স্ট্রেট লাইনটা তৈরি করবে, মানে কাদের কাছ থেকে আমি আশা করতে পারি যে যাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এরকম একটা স্ট্রেট লাইন হবে এরকম। ফর এক্সাম্পল আমরা যদি ডায়োডের ক্ষেত্রে চিন্তা করি, পিএন জাংশন ডায়োড যেটা, সেটার জন্য কিন্তু আইভি কার্ভ এরকম না,
ওইটার জন্য এরকম গিয়ে এরকম বেকাতার একটা, ওটা কিন্তু মোটেও স্ট্রেট লাইন না, এরকম কিছু একটা ডায়োডের জন্য। তো এরকম ভাবে আমি বলছি কারা তাইলে এই জিনিস ফলো করবে আর কারা করবে না, এদের মানে আন্ডারলাইং রিজনটা কি সেটা বের করার জন্য আমাদের বইতে তারা বলছে যে লিনিয়ার হবে তারাই যারা আরো দুইটা কন্ডিশন মানতে পারবে। সো লিনিয়ার হইতে হইলে আমাদেরকে আরো দুইটা শর্ত ফুলফিল করতে হবে। ফার্স্ট অফ অল, যদি কোনো সার্কিট লিনিয়ার হয় তাইলে তার বোথ সাইডে যদি আপনি সেম ভ্যালু দিয়ে গুণ বা ভাগ করেন, দ্যাট মিনস গুণ আর ভাগ আসলে একই অপারেশন। সো 1/something দিয়ে গুণ করাকে আমরা নাম দিছি হচ্ছে ভাগ করা। যোগ আর বিয়োগ আসলে একই অপারেশন। নেগেটিভ নাম্বার যোগ করাকে আমরা নাম দিছি হচ্ছে বিয়োগ করা। সো ইন রিয়েলিটি অপারেশন আসলে দুইটা, এডিশন এন্ড মাল্টিপ্লিকেশন। সো লেটস সে আপনি একটা কোনো ইকুয়েশন আছে বা সার্কিটের মধ্যে ইনপুট এবং আউটপুটের রিলেশনশিপটা আপনি পাইছেন। আচ্ছা, ভালো কথা। এখন ইনপুট এবং আউটপুটের যে রিলেশনশিপ, তার মধ্যে যে কোনো এক সাইডে যদি কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করা হয়, লেট আস সে কোন একটা এই যে ইকুয়েশন যেটা আছে সেখানে আছে হচ্ছে v ইকুয়ালস টু ir, তো তার লেফট সাইডে যদি আমি k দিয়ে গুণ করি তাহলে রাইট হ্যান্ড সাইডেও k দিয়ে গুণ হয়। আচ্ছা, ভালো কথা। বোথ সাইডে k দিয়ে একই সংখ্যা দিয়ে গুণ করার পরে ইকুয়েশনটা মিথ্যা হয়ে গেছে কিনা, যদি আমি দেখতেছি যে না ইকুয়েশনটা মিথ্যা হয়ে যায় নাই, স্টিল এই জিনিসটা কাজ করতেছে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, তাহলে এরা হোমোজেনিটি ফলো করে বা তারা হোমোজেনাস, তাদেরকে আমরা বলবো হোমোজেনাস। হোমোজেনাস মানে হচ্ছে একই রকম, হোমোজেনিটি মানে হচ্ছে যাদের সিমিলারিটি আছে, হোমোজেনিটি। আচ্ছা, এটার আরেক নাম হচ্ছে স্কেলিং। আপনারা সিএসসি 420 তে যখন জুম ইন জুম আউট করা শেখাবে, ছবির মধ্যে কিভাবে জুম ইন জুম আউট করতে হয়, তখন ওইখানে গিয়ে যে স্কেলিং এর কথাটা আসবে যে কে দিয়ে গুণ করা লাগবে বোথ সাইডে এটসেট্রা এটসেট্রা। যাই হোক, এনিওয়ে, সো v ইকুয়ালস টু ir, তার মানে বোথ সাইডে যখন সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করার পরে যেই ইকুয়েশনটা পাওয়া যায়, দেখা যাচ্ছে সেই ইকুয়েশনটাও সত্যি, তাইলেও আমরা বলবো এরা হোমোজেনিটি প্রপার্টি ফলো করে। যেমন উদাহরণস্বরূপ দেখা যায় যে লেটস সে আপনাকে বলে দিছে v ইজ ইকুয়ালস টু i r। আচ্ছা, তা আপনি একটা সার্কিট নিছেন, আপনি যেই সার্কিটে একটা পার্ট নিছেন, সেই পার্টের মধ্যে লেটস সে এরকম কিছু একটা আছে। তো r এর ভ্যালু, দিস ইজ r, এদিক থেকে এদিকে যাচ্ছে i, এন্ড দিস ইজ দ্য ডিরেকশন অফ v। সো দিস v ইজ ইকুয়ালস টু ir, এটা হচ্ছে আমাদের ওহমস ল। আচ্ছা, ভালো কথা। তাহলে আপনি দেখলেন যে একটা অ্যামিটার দিয়ে মাইপা যে i ইকুয়ালস টু হচ্ছে আপনার লেটস সে 2 অ্যাম্পিয়ার, r ইকুয়ালস টু হচ্ছে আপনার কত দেওয়া যায় 5 ওহম, and v is equals to হচ্ছে লেটস সে 10 ভোল্ট। আচ্ছা, তার মানে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে v equals to i, আর ইকুয়েশনটা দাঁড়াচ্ছে যে এরকম যে 10 is equals to 2 multiplied by 5। ওকে, ফাইন। এখন আমি যদি বোথ সাইডে সেম ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করি, লেটস টেক দ্য ভ্যালু অফ k equals to মনে করি 3। তাহলে আমি যদি বোথ সাইডে আমি k দিয়ে মাল্টিপ্লাই করি, লেটস হ্যাভ k ওভার হিয়ার and multiplied by k over there, তাহলে দাঁড়াইলো কি? তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 30 is equals to both সাইডে 30। আমি এখন অ্যামিটার দিয়ে মাইপে দেখব যে আমার এই ইকুয়েশনটার জন্য আমি যেরকম ভাবে পাইছি, ইন রিয়েলিটি আসলে আমি এখানে 30 ভোল্ট পাচ্ছি কিনা, কিংবা ভোল্টমিটার দিয়ে মেপে দেখবো আসলে 30 ভোল্ট পাচ্ছি কিনা। লেট আস সে আমরা এই জায়গা থেকে তাহলে আমরা দেখতেছি যে 2 into 5 into 3, তার মানে এখানে v goes to i এর মাত্রা হলে কারেন্টটিকে 3 গুণ বাড়তে হবে এরকম। তাহলে লেটস সে আমাদের এখানে কারেন্ট হচ্ছে 6, কারেন্ট 6 অ্যাম্পিয়ার দিয়ে আমরা দেখব যে এই জায়গায় আমরা 30 ভোল্ট পাই কিনা। যদি এখানে 6 অ্যাম্পিয়ার দেওয়ার কারণে এখানে 30 ভোল্ট চলে আসে, তার মানে বোঝা যাচ্ছে কি ইকুয়েশনটা দাঁড়াইলো 6 into 5 আর i is equals to হচ্ছে 6, r is equals to হচ্ছে 5 and v is equals to হচ্ছে 30। তার মানে ইকুয়েশনটা মিথ্যে হয়ে যায় নাই। বোথ সাইড সেম জিনিস ইকুয়েশন করার পরেও আমরা এক্সপেরিমেন্টালি যখন ডাটা নিছি, এক্সপেরিমেন্টালি ডাটা নিয়ে দেখছি যে আমাদের আসল সার্কিটের থেকে পাওয়া ডাটা আমাদের থিওরিটিক্যাল ভ্যালুর সাথে মিলে যাচ্ছে। তাইলে আমরা ঘোষণা দিয়ে দিতে পারি যে এই সার্কিটটা হচ্ছে আপনার হোমোজিনিটি ফলো করে, হোমোজিনিটি বা এটার আরেক নাম হচ্ছে স্কেলিং। another name for homogeneity is called scaling. So scaling বা homogeneity মানে হচ্ছে গুণ ভাগ করা যাবে।
ইকুয়েশনকে গুণ ভাগ করা যাবে, সেম ভ্যালু দিয়ে গুণ ভাগ করা যাবে। সিমিলারলি there is another property called additivity. অ্যাডিটিভিটি মানে হচ্ছে যোগ বিয়োগ করা যাবে। তার মানে কি বলছে অ্যাডিটিভিটি মানে? বলছে আবারও সেই একই জিনিস, আপনার যদি v equals to ir জিনিসটা সত্যি হয়, তাহলে লেটস সে দুইটা ডিফারেন্ট v এর জন্য v1 আর i1 আর v1 ইনটু i1 আর v2 ইনটু i2 আর, মানে একটা v এবং একটা i এর জন্য এটা তৈরি করা হয়েছে। তো ঠিক আছে, আমরা দুইটা নিছিলাম একটু আগে, ওই জানি। সো আমরা এখান থেকে দুইটা নিছিলাম, লেটস আমাদের v1 ছিল হচ্ছে 10, আর ছিল হচ্ছে কত জানি 5 বোধহয়, i ছিল হচ্ছে 2। দ্বিতীয় কেসের মধ্যে আমরা নিছিলাম r এর ভ্যালু ওই 5 5ই ছিল, আর তো আর চেঞ্জ হয় নাই। i2 ছিল হচ্ছে আমাদের 6 এবং v2 ছিল হচ্ছে 30 ভোল্ট, ওই যে একটু আগে যে উদাহরণটা করলাম আর কি। আচ্ছা, এই যে দুইটা যেভাবে আছে ভালো কথা, আমরা দেখতেছি যে ঠিক আছে এরকম এরকম আমরা দুইটা রিডিং পাইছি। What if we add these two equations? So আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে যোগ করি, তাহলে কি পাওয়া যাবে? আমরা এই এক পাশে পাবো v1 plus v2, আরেক পাশে পাবো r কমন i1 plus i2. So the equation will be something like এরকম। So আমরা দেখবো এখন এক্সপেরিমেন্টালি আমরা যা পাইছি, মানে থিওরিটিক্যালি এটার সাথে সেটা মিলে কিনা। সো আমরা দেখতেছি যে তাহলে দুইটা ইকুয়েশনকে যোগ করলে দাঁড়াইতেছে এই ধরনের কিছু। তাহলে এই ক্ষেত্রে আমাদের i1 প্লাস r i2 ইনটু r ইকুয়ালস টু v1 প্লাস v2 হয় কিনা, দ্যাট মিন্স আমার যে রেজাল্টেন্ট ইকুয়েশন সেটাও কি সেম ফরম্যাট ফলো করতেছে কিনা। খেয়াল করে দেখি আমাদের সেম ফরম্যাট তো দেখতে একই রকম লাগতেছে। সো নতুন v মানে হচ্ছে v1 প্লাস v2, নতুন i মানে হচ্ছে i1 প্লাস i2। আচ্ছা, তার মানে দেখতেছি একই প্যাটার্ন ফলো করতেছে, তাহলে আশা করা যাচ্ছে যে তাদেরকে যোগ বিয়োগ করা যাবে, ইকুয়েশনটা মিথ্যে হয়ে যাচ্ছে না। এক্সপেরিমেন্টালি প্রুফ করার জন্য আমাদের কি করতে হবে? সো v1 প্লাস v2 বিকামস হচ্ছে 40। তাহলে আমি এই সার্কিটের মধ্যে 40 ভোল্ট অ্যাপ্লাই করে, আর এর ভ্যালু তো 5 আমি জানি, আই উইল ক্যালকুলেট দ্য কারেন্ট। সো হাউ মাচ শুড বি দ্য কারেন্ট? আমি মেপে দেখবো যে কারেন্টটা 8 অ্যাম্পিয়ার আসতেছে কিনা। যদি আমি দেখি কারেন্টটা 8 অ্যাম্পিয়ার আসতেছে, তাহলে আমি বুঝলাম যে আমি মাত্র যে কাজটা করছিলাম, দুইটা যোগ করে যে কাজটা করছিলাম, দ্যাট কাজটা সেটা হচ্ছে সত্যি, দ্যাট ইজ ট্রু। যেহেতু আমার এক্সপেরিমেন্টালি পাওয়া ভ্যালু আমাকে বলছে যে যোগ করলে তুমি ওইটাই পাবা, আমি অঙ্ক করেও দেখলাম তাই পাইছি এবং এক্সপেরিমেন্টালি একই জিনিস পাইছি, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই সার্কিটটা বা এই ডিভাইসটা অ্যাডিটিভিটি প্রপার্টি ফলো করে। দ্যাট মিন্স তাদেরকে যোগ বিয়োগ করা যাবে, যোগ বা বিয়োগ একই অপারেশন। সো তার মানে আবারও বলতেছি যে তাইলে একটা প্রপার্টি হচ্ছে হোমোজেনিটি বা স্কেলিং, যেটা হচ্ছে সেম ভ্যালু দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করলে ইকুয়েশনটা মিথ্যে হয়ে যাবে না। এখন সময় দুপুর 2টা। আরেকটা হচ্ছে একটা হোমোজেনিটি হচ্ছে সেম ভ্যালু দিয়ে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করা হয়, তাহলে ইকুয়েশনটা মিথ্যে হয়ে যাবে না, ইকুয়েশনটা তখনও সত্যি থাকবে। এরকম তারা হচ্ছে হোমোজেনিটি প্রপার্টি ফলো করতেছে। আর যারা অ্যাডিটিভিটি প্রপার্টি ফলো করতেছে তাদের ক্ষেত্রে হচ্ছে যে ইকুয়েশনেরই দুইটা ডিফারেন্ট ইনপুট ওয়ালা ভার্সন যদি নিয়ে আসি, সেম ইকুয়েশন কিন্তু ইকুয়েশনটা ডিফারেন্ট, মানে ডিফারেন্ট চেহারার আছে, দুইটা ডিফারেন্ট কেস অফ দ্য সেম ইকুয়েশন যদি অ্যাড করা হয়, যোগ করা হয়, তাহলে ওভারঅল যে ইকুয়েশনটা পাওয়া যাবে সেটাও কিন্তু আমাদের ওই আসলটার প্যাটার্ন ফলো করতেছে। সো v ইকুয়ালস টু i এর প্যাটার্নটাই ফলো করতেছে। এটা প্রমাণ করার জন্য আমি এক কাজ করতে পারি, 8 অ্যাম্পিয়ার কারেন্ট 5 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে আমি চালাই দিতে পারি। চালাই দিয়ে আমি দেখবো যে আচ্ছা এই রেজিস্টরের অ্যাক্রসে কত ভোল্টেজ আমি পাই। আমি ভোল্টমিটার দিয়ে মেপে যদি দেখি আমি 40 ভোল্ট পাচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে যে মাই ক্যালকুলেশনস আর কারেক্ট এবং আমার এটা অ্যাডিটিভিটি প্রপার্টি ফলো করতেছে। যারা লিনিয়ারিটি প্রপার্টি ফলো করে তাদের জন্য একটা শর্ত হচ্ছে যে তাদেরকে বোথ হোমোজিনিটি এবং অ্যাডিটিভিটি দুইটা শর্তই পূরণ করতে হবে। সো লিনিয়ারিটি আসলে দুইটা শর্তের সমষ্টি। লিনিয়ারিটি হইতে হলে, মানে দ্যাট মিন্স লিনিয়ারিটি হইতে হলে আপনাকে বোথ দা হোমোজিনিটি এবং অ্যাডিটিভিটি দুইটা প্রপার্টি আপনাকে ফুলফিল করতে হবে। তাহলে যারা এই দুইটা প্রপার্টি ফুলফিল করতে পারবে তাদেরকে আমরা বলবো তারাই হচ্ছে লিনিয়ার। সো ফার এই কোর্সের মধ্যে আমরা নন লিনিয়ার কিছু এখন পর্যন্ত আমরা পড়ি নাই, যা যা পড়ছি এখন পর্যন্ত সবই হচ্ছে লিনিয়ার। এই কোর্সে এখন পর্যন্ত আমরা নন লিনিয়ার কিছু এখন আসি নাই। চ্যাপ্টার 6 এ গিয়ে আমরা নন লিনিয়ার জিনিসপত্র দেখবো, ফাইনাল এক্সামে গিয়ে আমরা নন লিনিয়ার জিনিসপত্র দেখবো।
251 এ গিয়ে নন লিনিয়ার জিনিসপাতি দেখবো, বাট সোফার এখন পর্যন্ত একটাই ডিভাইস আমরা দেখছি, দ্যাট ইজ হোয়াট, রেজিস্টর আর। এই আর এর মানে আর নিজে হচ্ছে লিনিয়ার, আর সবসময় হচ্ছে আপনার রেজিস্ট্যান্স জিনিসটাই আপনার ভোল্টেজ এবং কারেন্টের রেশিও সবসময় সমান রাখবে। সো দিস ইজ কল্ড লিনিয়ারিটি। আচ্ছা, লিনিয়ারিটি প্র্যাকটিক্যালি ডিজাইনে আমার লাভ হইলো কি, লিনিয়ারিটির আরেক নাম হচ্ছে ঐকিক নিয়ম। আমরা ছোটবেলায় ঐকিক নিয়ম শিখছি যেটা, সেটা কাইন্ড অফ এরকম। সো লিনিয়ারিটি কাজে লাগায় লাভ হইলো কি, আমরা একটা অঙ্ক দেখি, অঙ্কে কিভাবে বলা আছে। সো লেট আস সি এক্সাম্পল 4.1। কোনো প্রশ্ন আছে কি বলেন, মাঝখানে ফিল ফ্রি টু ইন্টারাপ্ট মি যদি কোনো কিছু না বুঝেন। সো দিস ইজ এক্সাম্পল 4.1। তো আমরা প্রশ্নটা দেখি কি বলছে। সো দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। আমাদেরকে দিয়ে বলছে যে ভাই এই সার্কিটটা যেটা দেয়া আছে সেটার জন্য আপনি ভিএস ইকুয়ালস টু 12 ভোল্ট ধরে একবার অঙ্কটা করেন, আবার ভিএস ইকুয়ালস টু 24 ভোল্ট ধরে আবার অঙ্কটা করেন। সো বেসিক্যালি একই অঙ্ক আমাকে দুইবার করতে বলছে। খেয়াল করে দেখেন, একই অঙ্ক ওরা দুইবার করতে বলার কারণ হচ্ছে এই যে এইখানে একটা ভ্যালু মিসিং আছে, ভিএস এর ভ্যালুটা। ওরা বলছে ভিএস এর ভ্যালু একবার 12 হইলে কত হবে, আর ভিএস এর ভ্যালু 24 হইলে কত হবে, এটা হইলে ওরা দুইবার বের করতে বলছে। সো ভিএস এর ভ্যালু যদি 12 হয় তাহলে একবার অঙ্কটা আমরা করব, ভিএস এর ভ্যালু যদি 24 হয় তাহলে আমাদেরকে আরো একবার অঙ্ক করতে হবে। সো লেট আস টেক ভিএস ইকুয়ালস টু 12 ভোল্ট, ভিএস ইকুয়ালস টু 12 ভোল্ট। If VS equals to 12 volt, so let us try to come up with I0. Now এখন আপনারা মোটামুটি শিখে গেছেন চ্যাপ্টার 4 শুরু করার মানে হচ্ছে চ্যাপ্টার 1 2 3 আপনার কমপ্লিট। সো সিন্স চ্যাপ্টার 1 2 এবং 3 কমপ্লিট, তার মানে হচ্ছে আপনার এখন সার্কিট সলভ করা আপনার জন্য কোনো সমস্যা না। এবং আপনাকে বলা হচ্ছে যে এই জিনিসটা বের করার জন্য, সেটা বের করার জন্য, দ্যাট মিন্স সেটা ক্যালকুলেট করার জন্য প্রয়োজনীয় যাবতীয় যাহা যাহা নলেজ এবং স্কিল প্রয়োজন, you already achieve those. It is expected that আপনার ওই স্কিলটা অলরেডি আছে। সো ফ্রম দ্যাট স্কিল আপনারা কেউ আমাকে বলেন যে I0 ক্যালকুলেট করার জন্য আমি এখন কি করব। আমার আলটিমেট গোল হচ্ছে I0 বের করতে হবে। What should I do to calculate I0? স্যার কেভিএল অ্যাপ্লাই করব। মানে হ্যাঁ, কেভিএল অ্যাপ্লাই করব কোথায়? স্যার আমি জানতে চাচ্ছি আসলে আমরা কি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব, নাকি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব, নাকি ভোল্টেজ ডিভাইডার রুল, না কারেন্ট ডিভাইডার রুল, নাকি ওয়াই ডেল্টা, কি অ্যাপ্লাই করব? হাউ ক্যান উই ক্যালকুলেট I0? নাকি মেশ অ্যানালাইসিস? হ্যাঁ বলেন। জি, মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব, কারণ এটা আমাদের কারেন্ট। ভেরি গুড। উই হ্যাভ টু গো থ্রু মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস করার জন্য তাহলে আমরা মেশ কারেন্ট গুলা ধরে নিব। সো আমাদের মেশ কারেন্ট গুলা প্রশ্নে দেয়াই আছে I1 and I2. So if you want to do mesh analysis, it will give us the mesh current I1 and I2. So first of all, we have to assume what is I0, what is the relationship between the mesh currents and I0. I0 এর সাথে মেশ কারেন্ট গুলোর রিলেশনশিপ কি, আমি আগে এটা চিন্তা করব যে আমাকে যেটা বের করতে বলছে I0 এর সাথে মেশ কারেন্ট I1 এবং I2 রিলেশনশিপ কি বলেন তাড়াতাড়ি। I2 স্যার, বুঝি নাই। I2 স্যার, This is I2. I0 is equals to I2. ঠিক আছে, ফাইন। আচ্ছা, যদি না বুঝে থাকেন এখনো, আপনি মোস্ট লাইকলি পড়ালেখায় ফাঁকি দিয়েছেন, আপনার খবর আছে। বাই দ্য ওয়ে, ফাইনাল এক্সামের আগে যেটা আছে মিড টার্ম 2, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান। মিড 1 আপনি বুঝেন নাই, অনেক কিছু পার হয়ে গেছে। ফাইনালে ভয়াবহ কঠিন আসতেছে সামনে, খবর আছে। মিড 2টা ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান, যেখানে আপনি 40 আউট অফ 40 কভার করতে পারেন। মিড 2তে যদি আপনার 38 বা 37 এর নিচে মার্ক চলে আসে, এক্সপিরিয়েন্স বলে আপনার এ ছুটে যাবে, এ পাবেন না, এ ছুটে যাবে। সো মিড 2 ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান, সবচেয়ে সোজা ওয়ান। যদি এই সপ্তাহ আজকে এবং আগামীকালকে আমরা ক্লাস করতে পারি, তাহলে আশা করা যায় যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ও না, আরো একটা লাগবে, সরি 3টা ক্লাস, আজকেরটা সহ আর 2টা ক্লাস হইলে আমরা মিড 2 সিলেবাস শেষ করে দিতে পারবো। চ্যাপ্টার 4 হচ্ছে আমাদের পুরোটা মিড 2 সিলেবাস প্লাস মেশ অ্যানালাইসিস। এই সো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান। একটু যদি সিরিয়াস এখনো না হয়ে থাকেন এই কোর্স নিয়ে, দয়া করে ইটস টাইম টু বি সিরিয়াস, একটু আপনারা ই করেন। এনিওয়ে, সো আপনার এখন বোঝা উচিত, সো মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হলে হোয়াট শুড আই রাইট? অ্যাপ্লাইং KVL at mesh 1। একতম মেশে KVL অ্যাপ্লাই করে পাই, এবং আমি জানি যে আমাকে আবারও অ্যাপ্লাই করতে হবে।
সো আমি আরেকবার লিখে রাখি, 2তম মেশে কেভিএল অ্যাপ্লাই করে পাই। সো আমাকে ইভেন্চুয়ালি 2টা মেশে আলাদা আলাদা ভাবে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। সো লেট আস অ্যাপ্লাই কেভিএল এট দ্য ফার্স্ট মেশ। প্রথম মেশে কেভিএল অ্যাপ্লাই করতে চাইলে আমাদের ভিএস এর ভ্যালু বলছে যে এটা কত, 12 ভোল্ট ধরে নেন। ঠিক আছে, তাহলে ভিএস এর ভ্যালু 12 ভোল্ট ধরে নিয়ে আমরা ওকে এটাকে আপাতত আমরা 12 ভোল্ট হিসেবে কল্পনা করি। আচ্ছা, সো বলেন তো কেভিএল ইকুয়েশনটা কি হবে? কথা বলেন। So this is the KVL equation. Minus 6I1 minus 2I1 minus 4I1 minus I2, কারণ I1 এর জন্য ইকুয়েশন লিখতেছি, সো I1 বড়, minus 12 equals to 0, আর কিছু নাই। কেউ যদি বলেন যে স্যার কারেন্ট সোর্স তো নাই, শর্টকাট মেরে দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো ভালো, কোনো সমস্যা নেই, শর্টকাট মারলেও হবে। সো লেট আস সি, যদি আমরা শর্টকাট মারতাম তাহলে ইকুয়েশনটা কিভাবে লিখতাম। সো শর্টকাট মারলে আপনি লিখবেন 1 নম্বর মেশের জন্য ইকুয়েশন লিখতেছি। সো 1 নম্বর মেশের ডাইরেক্টলি কানেক্টেড রেজিস্টার গুলো আছে 6 4 10 আর 2 12, সো 12I1 মাইনাস 1 আর 2 এর মধ্যে কমন হচ্ছে 4, সো মাইনাস 4I2 ইকুয়ালস টু কারেন্ট সোর্স, কারেন্টের ডিরেকশন এর সাথে ডাইরেক্টলি হেল্প করতেছে এমন কোন ভোল্টেজ সোর্স, মাইনাস 12। ঠিক আছে না? ওকে, দ্বিতীয়টার জন্য আমরা যদি সেকেন্ড মেশের জন্য কথা বলি, সেকেন্ড মেশের জন্য যদি ইকুয়েশনটা লিখি, আমি বাম পাশে লিখি, সেকেন্ড মেশের জন্য আমরা যদি 12 থেকে শুরু করি, 12 আমি নরমালি লিখতেছি, তারপর শর্টকাটে লিখব। সো 12 মাইনাস 4 I2 মাইনাস I1, কারণ I2 এর জন্য ইকুয়েশন লিখতেছি, মাইনাস 8 I2 মাইনাস 8 I2 মাইনাস 4 I2 plus 3 Vx equals to 0. এখন Vx কোথাও না কোথাও দেয়া থাকতে হবে। So we see that Vx is given over there. বলেন তো Vx এর সাথে মেশ কারেন্টের রিলেশনশিপটা কি? Vx এর সাথে I1 এবং I2 এর সম্পর্ক কি? হ্যালো, Vx এর সাথে I1 এবং I2 এর সম্পর্ক কি? আমি কি কানেক্টেড আছি? জি স্যার। শুনতেছেন আপনারা? জি স্যার শুনতেছি। দেখতেছেন সবাই? জি স্যার। মনে হচ্ছে না কেউই দেখতেছে। নিয়মগুলো আস্তে আস্তে কঠিন হয়ে যায় নন রেসপন্সিভ থাকলে, মানে ই থেকে। সো there is another way to take attendance. I have learned from one of my colleagues যে প্রত্যেকের খাতার ক্লাস টাস্ক, ক্লাসের মধ্যে আপনি কি লিখছেন সেটা খাতা মানে ক্লাস করার উইদিন 1 আওয়ার আপনাকে ছবি তুলে আপলোড করতে হবে। দ্যাট ইজ ইউর অ্যাটেন্ডেন্স। And if I go in this fashion, it will be even more difficult for you. So ক্লাসে আপনি মোস্ট লাইকলি মনোযোগ দিচ্ছেন না কেউই, কারণ কারো কোনো ইন্টারঅ্যাকশন বা কোনো কিছু আমি দেখতেছি না। এনিওয়ে, সো ইটস আপ টু ইউ। আমি আমার মতো বলে যাব, ধরা না খেলে আপনার কি, টাকায় যাচ্ছে আমার আমার কিছু না, যাই হোক। Anyway, so this is the KVL equation for mesh 1, sorry mesh 2, applying KVL। দেখি আমরা এখানে 12, তারপরে 4 into I2 minus I1, তারপরে হচ্ছে উপরেটা ছিল 8 into I2, তারপরে 4 into I2, তারপরে প্লাস 3 Vx equals to 0। এখন আমাদেরকে এখানে এসে দেখতেছি 3 Vx এর ভ্যালু বলা নাই, we do not know the value of Vx। সো আমরা যেই জিনিসটা ক্যালকুলেট করব সেটার সাথে Vx এর কোনো একটা রিলেশনশিপ আমাদেরকে বের করতে হবে। So Vx must be related with anything, any mesh current. So Vx এর সাথে mesh current এর রিলেশন I1 এর সাথে related, sir, 2 into I1. Exactly. So it should be 2 into I1. So Vx is 2 I1. Anyway, so বাদ বাকি যদি দেয়া হয়ে থাকে তাহলে Vx এর ভ্যালু 2 I1 এখানে বসায় দেওয়া যাবে, তারপরে ফার্দার সিম্পলিফিকেশন করে ব্লা 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 যা হয়। আর যদি এই জায়গায় আমরা শর্টকাট মারতে চাইতাম, সো 2 নম্বর মেশের কেভিএল ইকুয়েশনটা যদি আমরা শর্টকাট ব্যবহার করে লিখতে চাইতাম তাহলে লিখতাম কিভাবে? অন্য জায়গায় নিয়ে যাই।
সো KVL ইকুয়েশন ফর দ্য সেকেন্ড মেশ ইউজিং দ্য শর্টকাট মেথড। তাহলে 2 নম্বর মেশের জন্য ইকুয়েশন লিখতেছি কে বড়, I2 বড়। তাহলে 4 4 8 8 8 16, সো 16I2 minus 4I1 equals to 12 plus 3Vx। একটু আগে আমরা দেখছি Vx মানে হচ্ছে 2I1, সো Vx এর ভ্যালু 2I1 বসায় দেন, যা তাই। তা আপনার ইচ্ছা যে কোনো ভাবে অঙ্কটা করলেন। আচ্ছা ফাইন, বাদ বাকি স্যার। সবকিছুতে জি বলেন। স্যার শর্টকাট মেথডটা আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো। আগের দিনের ক্লাসে কোথায় ছিলেন, এতক্ষণ কোথায় ছিলেন? আবার বলতেছি, শর্টকাট মেথডে কিভাবে করা যাচ্ছে। শর্টকাট মেথড মানে হচ্ছে যে যেই মেশের জন্য আপনি যখন ইকুয়েশন লিখবেন সেই মেশের কারেন্টটা বড়। সো I2 এর জন্য যখন লিখতেছি তাহলে I2 টাকে আমি পজিটিভ ধরবো, রেস্ট অফ দা যা আছে I1 I2 I1 I3 I4 I6 I7 যা আছে সব নেগেটিভ। সো তাইলে আমি যখন দ্বিতীয়টার জন্য লিখবো তখন I1 শুড বি নেগেটিভ। আচ্ছা ফাইন, এখন আমি দেখবো I2 এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড রেজিস্টর কে কে আছে, এটা লাস্ট ক্লাসের জিনিস। I2 এর সাথে মানে সেকেন্ড মেশে ডাইরেক্টলি কানেক্টেড রেজিস্টর আছে 4 প্লাস 8 প্লাস 4, তাহলে 8 আর 8 এ হচ্ছে 16, তাহলে আমার দা কোএফিশিয়েন্ট শুড বি 16। আর 1 আর 2 এর মধ্যে কমন আছে, দ্যাট ইজ 4, দা কোএফিশিয়েন্ট শুড বি 4 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে একটা কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে কারেন্টের ডিরেকশনের সাথে মিলে যায় এমন ভোল্টেজ সোর্সগুলোর যোগফল। সো কারেন্টের ডিরেকশনের সাথে মিলে যায় 12 পজিটিভ, এবং 3Vx সেটাও কারেন্টের ডিরেকশনের সাথে মিলে যায় বিকজ ইন্টারনাল অ্যারো ইজ নিচের দিকে, মনে মনে যে ইন্টারনাল অ্যারো সেটা নিচের দিকে। সো আমরা বলতে পারি প্লাস 3Vx, দিস ইজ দ্য শর্টকাট মেথড এটা। এনিওয়ে, সো নাও ইউ হ্যাভ 2 unknowns and 2 equations, যেভাবেই করেন আপনি 2 unknown and 2 equations সলভ করে আপনি এখানে I0 এর ভ্যালু বের করতে পারবেন। ওকে, কিভাবে সলভ করছেন আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট। আপনি এটাকে সলভ করে শেষ পর্যন্ত আপনি শুধুমাত্র I2 এর ভ্যালু বের করছেন। I2 এর ভ্যালু যদি আপনি বের করে ফেলতে পারেন, আপনি বলতে পারেন I2 এর ভ্যালুটাই হচ্ছে I0, দিস ইজ I0। এত কষ্ট করে অঙ্ক করলাম, আমাদের অঙ্কের কিন্তু কেবল অর্ধেক হয়েছে। আমাদের বলছে এখন পুরো অঙ্কটা আবার করেন ভাই, পুরো অঙ্কটা আবার করেন, বাট দিস টাইম Vs equals to 24 ভোল্ট ধরে। তাহলে আপনাকে এন্টায়ার অঙ্কটা আরেকবার করতে হবে, কইরা 24 ভোল্ট করবেন ভাই, দরকার নেই। আমরা একটু আগে একটা ম্যাজিক্যাল প্রপার্টি শিখছি, দ্যাট ইজ কল্ড লিনিয়ারিটি প্রপার্টি। আমরা জানি যে কোনো কিছুর বোথ সাইডে যদি সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাইলে জিনিসটা যদি লিনিয়ার হয় তাহলে ওই ইকুয়েশনটা মিথ্যে হয়ে যাবে না, ওই ইকুয়েশনটা তখনও সত্যি থাকবে। তার মানে আমরা জানি রেজিস্টার একটা লিনিয়ার ডিভাইস, এবং এই জায়গায় আমাকে একটু আগে যেই ভ্যালুটা দিয়ে অঙ্ক করতে বলছিল দ্যাট ওয়াজ 12 ভোল্ট। এখন আমাকে যেই ভ্যালুটা দিয়ে অঙ্ক করতে বলতেছে দ্যাট ইজ 24 ভোল্ট। কত গুণ বাড়ছে? How many times it was increased? ডাবল। সো আমি একটু আগে ক্যালকুলেট করে I0 কত পাইছি আমি জানি না, লেট আস সে আমি I0 ক্যালকুলেট করে আমি একটু আগে অঙ্ক করে আমি পাইছি কথার কথা, আমার অঙ্কর আনসার মুখস্থ হয়ে গেছে 12/76 অ্যাম্পিয়ার। লেটস সে এটা পাইছি। কখন পাইছি এটা কখন পাইছি? 12/76 পাইছি when Vs equals to কত ছিল? 12 ভোল্ট। আচ্ছা, তাহলে কথাটারে একটু ঘুরায় বলি আমরা। যখন Vs equals to 12 ভোল্ট ছিল তখন আমি I0 পাইছি হচ্ছে এত, ঠিক আছে না? আমি জাস্ট কথাটাকে একটু ঘুরায় বলছি। আচ্ছা, এটা যদি সত্যি হয়, এখন আমাকে বলা হয়েছে যে Vs equals to 24 ভোল্ট হলে কত হবে। সো বলছে Vs equals to 24 ইনস্টেড অফ 12, তারা আমাকে বলছে যে হ্যাঁ Vs equals to 12 ভোল্টের বদলে 24 ভোল্ট হলে কত হবে। সো দিস ইজ বেসিক্যালি উইকিক নিয়মের অঙ্ক। Vs equals to 1 ভোল্ট হলে কত হইতো? I0 equals to 12/76 ডিভাইডেড বাই এই 12টা এখানে চলে আসতো, সো ডিভাইডেড বাই 12। তাহলে Vs এর ভ্যালু 24 হলে কত? মাল্টিপ্লাইড বাই উপরে আরেকটা 12। সো অ্যাম্পিয়ার কাটাকাটি করে আপনি পাবেন হচ্ছে 12 12 কাটা, সো 24/76 অ্যাম্পিয়ার। বেসিক্যালি আপনি এখান থেকে কি বের করলেন? তার মানে দেখা গেল যে আপনি 12 ভোল্টের জন্য আপনি যে আনসার পাইছিলেন, 12 ভোল্টের জন্য I0 যে ভ্যালু ছিল, আপনি 24 ভোল্টের জন্য I0 তার এক্সাক্ট ডাবল পরিমাণ ভ্যালু আপনি পাচ্ছেন। ইউ সি দ্যাট? এটা
তার মানে বোঝা যাচ্ছে যে when the input was doubled, ইনপুট 12 ছিল, এটা এখন 24 হয়ে গেছে। সো ইনপুট আগেরটার চেয়ে কিন্তু আপনার দ্বিগুণ বেড়ে গেছে। তাহলে আউটপুটটাও দেখেন আপনার 12/76 থেকে 24/76 হয়ে গেছে। সো দিস ইজ লিনিয়ারিটি, বাংলায় আমরা বলতেছি ঐকিক নিয়ম। সো সিন্স রেজিস্টার একটা লিনিয়ার ডিভাইস, তাই আমরা বলতে পারি নতুন করে 24 ভোল্টের জন্য আর সেম অঙ্ক আমরা আর করবো না। আপনারা আগে যেটা দিছিলেন সেটা থেকে এখন অ্যাডজাস্ট করে নেন। 12 হইলে যদি এত পান, তাহলে 24 হইলে কত হবে, ডাবল করে নেন কষ্ট করে, শেষ। রাইট? সো আপনি ক্লাস টেস্টে কথার কথা 40-এর কি বলে, ক্লাস টেস্টে 20-এর মধ্যে পাইছেন এত, তাহলে 10-এর মধ্যে কত হবে, অর্ধেক করে নেন, কনভার্ট করে নেন। এই যে কনভার্সন, দিস ইজ কল্ড হোমোজেনিটি বা স্কেলিং। সো এইটাই হচ্ছে লিনিয়ারিটির একটা টাইপের অঙ্ক। আমরা আরো একটা দেখি, এক্সাম্পল দেখি, সরি প্র্যাকটিস প্রবলেম 4.1। এটাও সিমিলার টাইপ একটা প্রবলেম। তো আমাদেরকে প্র্যাকটিস প্রবলেম 4.1 এ এটা দিয়ে বলছে কি যে এই সার্কিটের মধ্যে আইএস এর 2 রকম ভ্যালু দিয়ে দুইটার জন্য অঙ্কটা দুইবার করেন। আমাদের খায় দেয় আর কাম নাই, একই অঙ্ক দুইবার করব, কোনো দরকার নেই। আমরা একবার করে লিনিয়ারিটি মেরে বাকিটা শেষ করে দিব। সো দিস দে হ্যাভ সেড দ্যাট আইএস ইজ 30 অ্যাম্পিয়ার, ধরে অঙ্কটা করতে বলছে। আইএস ইজ 30 অ্যাম্পিয়ার, ধরে অ্যাম্পিয়ার কথাটা লেখে নাই, যে অ্যাম্পিয়ার লেখে নাই, আইএস ইকুয়ালস টু 30 অ্যাম্পিয়ার ধরে অঙ্কটা করতে বলছে। তারপরে আইএস ইকুয়ালস টু 45 ধরে আবারও অঙ্কটা করতে বলছে। তাইলে আমরা অঙ্ক করার আগেই একটু খেয়াল করে দেখি কত গুণ বাড়ছে। নতুন যে অঙ্কটা করতে বলছে কত গুণ বাড়ছে, 1.5 গুণ বাড়ছে। তার মানে আমি অঙ্ক করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকেও আসলে 1.5 দিয়ে গুণ করে আমার আসল ভ্যালুটা বের করতে হবে, মানে 45 এর জন্য। ওকে, সো এটা আমাদের মাথায় থাকলো, ব্রেইনের ভিতরে থাকলো। সো লেট আস সি, তাহলে এখন আমাদেরকে বের করা লাগবে হচ্ছে v0। তো v0 বের করার জন্য আপনি অঙ্কটা কেমনে করবেন? ইটস কোয়াইট ইজি, খুবই সোজা অঙ্ক। এই অঙ্কে v0 বের করতে হলে কি করতে হবে? অনেকভাবে অঙ্কটা করা যায়, বহুভাবে অঙ্কটা করা যায়। কেসিএল অ্যাপ্লাই করব? কেসিএল অ্যাপ্লাই করতে পারেন, কেভিএল অ্যাপ্লাই করতে পারেন, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, যে কোনো ভাবে অ্যাপ্লাই করা যাবে। সো লেট আস অ্যাপ্লাই কারেন্ট ডিভাইডার রুল ওভার হিয়ার ফার্স্ট। সো যে কোনো কিছু এখন কেউ কিন্তু আপনাকে বলে দিবে না কি অ্যাপ্লাই করবেন। এখন আপনাকে অঙ্ক করে প্র্যাকটিস করে 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 ইনটুইশন গ্রো করা লাগবে। এই জায়গাটায় আসলে কোনো শর্টকাট নাই, যত বেশি অঙ্ক করবেন তত আপনার জন্য লাভ হবে। নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনি কোন টেকনিক অ্যাপ্লাই করলে আপনার জন্য অঙ্ক ইজিয়ার হবে। সো আমরা যদি কোনো কিছু না বুঝি, চোখ বন্ধ করে নোড আর মেশ অ্যানালাইসিস মেরে দিব, অঙ্ক হয়ে যাবে। যদি কোনো কিছু না বুঝি, কেয়ারফুলি আমরা দেখি যে এখানে আমাদেরকে বের করতে বলছে কি, ভোল্টেজ না কারেন্ট? ভোল্টেজ। তাহলে কোনটা ইউজ করা আমাদের জন্য সুবিধাজনক, নোড নাকি মেশ? নোড অ্যানালাইসিস ইজ ইজিয়ার। সো আমরা যেহেতু এই নোডের নাম দেয়াই আছে v0, তাহলে এটার আলাদা করে নাম দেওয়ার দরকার নেই। এই নোডের ভোল্টেজও v0, গিভেন দ্যাট আমরা এইখানে রেফারেন্স নোড ধরে নিছি, এটা মনে মনে। আচ্ছা, দিস ইজ v1। ওকে, আমাদেরকে নোডাল অ্যানালাইসিস আমরা শিখছি, কারেন্টের ডিরেকশন দেয়া আছে। আমি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে যেটা করে ফেলতে পারি যে v0 এর ভ্যালু বের করে ফেলতে পারি, তাই না? অ্যাপ্লাইং কেসিএল এট নোড 1, 30 অ্যাম্পিয়ার ঢুকতেছে এবং v1/4 প্লাস v1 মাইনাস v0 ডিভাইডেড বাই 12। এটা একটা কেসিএল ইকুয়েশন এট দিস পার্ট। আমি এখন আর ডিটেইল কথা লিখতেছি না, আমি যেহেতু ডিফারেন্ট নিয়মে অঙ্কগুলো দেখাচ্ছি এটা। সো এটা একটা, এই জায়গায় কেসিএল অ্যাপ্লাই করে পাওয়া গেল দিস ইকুয়েশন। নাও লেট আস রাইট দ্য ইকুয়েশন ফর দিস নোড, এইটা বের করার জন্য। তাইলে সেই ইকুয়েশনটা হবে, বলেন তো কি হবে, কত ঢুকতেছে আর কত বের হচ্ছে? v1 মাইনাস v0 ডিভাইডেড বাই 12 ইকুয়ালস টু বের হচ্ছে v0/8। সো 2 আর 2 ইকুয়েশন সলভ করেন, অঙ্ক কিন্তু আপনার শেষ হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি 2 আর 2 ইকুয়েশন সাইজ করা হাবিজাবি সব করতে না চান, আমাদের জন্য আরো আদি এবং অকৃত্রিম ওয়ে আছে, কারেন্ট ডিভাইডার রুল। আমরা ইয়া তো নোট 4 এর মধ্যে যাব না, লেট আস ট্রাই টু কাম আপ উইথ কারেন্ট ডিভাইডার। জি স্যার, শর্টকাটটা তো ইউজ করতে
না স্যার ভোল্টেজ সোর্স নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্টকাটও মারতে পারেন, ইভেনচুয়ালি সেটা একটা নোডাল অ্যানালাইসিসে পরিণত হইতো, দুই আননোন দুই ইকুয়েশন সলভ করা। শর্টকাট করতে পারতেন, কারেন্ট সোর্স নাই, ভোল্টেজ সোর্স নাই, কোয়াইট ইজিলি। বাট আমরা লেটস ট্রাই টু ডু ইট উইথ কারেন্ট ডিভাইডার রুল, লেটস সে। সো আমি দেখতেছি 30 অ্যাম্পিয়ার এদিক দিয়ে এসে দুইটা ভাগে ভাগ হবে। সো লেটস কল রাইট হ্যান্ড সাইডে যে দিকটা যাচ্ছে দিস ইজ কল Ix. If this is Ix, what is V0? এইটা X। 8 ইনটু জি স্যার। তাহলে বেসিক্যালি আপনার কাজ হচ্ছে আসলে Ix এর ভ্যালু বের করা। সো Ix এর ভ্যালু বের করার জন্য আমরা বলতে পারি যে অ্যাপ্লাইং কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল, আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে পাইতেছি যে Ix টা হবে which is equals to যেই ব্রাঞ্চের কারেন্ট সেটা না, অন্যটা উপরে। সো এই Ix করার আগে আমাদেরকে আবার মনে করতে হবে যে এই দুইটা সিরিজে যে আছে এই দুইটাকে একটা কল্পনা করে নিতে হবে। তো আপনি পরীক্ষায় নতুন করে ফিগার ড্র করার দরকার নেই, এই ধরনের একটা বাউন্ডারি একে ডিমার্কেশন করে দিবেন। আপনাদেরকে আমি বলছিলাম যে এক্সামে কালারফুল পেন্সিল বা হাবিজাবি এগুলো ইউজ করার জন্য, কালারিং করার জন্য বলছিলাম বোধহয়, এগুলো করলে আর কি একটু মোটামুটি দৃষ্টিনন্দন হয় এবং আপনার জন্য বারবার সার্কিট আকার হ্যাসেল থেকে বেঁচে গেলেন। আমি বলতেছি না যে একদম ড্রয়িং খাতা বানায় ফেলার জন্য, বাট অ্যাটলিস্ট আমি পরীক্ষার খাতায় অ্যাটলিস্ট 3 কালারের কলম আমি রাখি আর কি ই করার জন্য। এনিওয়ে, সো যাই হোক, এই দুইটা মিলে হচ্ছে আপনার 20 ওহম কল্পনা করে নেবেন। দিস ইজ 20 ওহম। লেটস ইমাজিন দিস ওয়ান ইজ অ্যাজ দিস রেজিস্টার অ্যাজ 20 ওহম কম্বাইন্ডলি। আচ্ছা, সিন্স দিস ইজ 20 ওহম, তাহলে Ix এর ভ্যালু আমরা দুইটা প্যারালাল ব্রাঞ্চ পেয়ে গেছি। সো Ix এর ভ্যালু বের করার জন্য যেই ব্রাঞ্চের কারেন্ট যাচ্ছে কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী সেটা না, অন্যটা উপরে। সো তাহলে 4 উপরে, নিচে দুইটার যোগফল। সো 4 প্লাস 20 মাল্টিপ্লাইড বাই যে কারেন্টটা ভাগ হচ্ছে, দ্যাট ইজ Is। Is এর ভ্যালু একবার 30 বসাবো, Is এর ভ্যালু একবার 45 বসাবো, অঙ্ক কিন্তু হয়ে গেছে। আমি ইন জেনারেল বসাই দিলাম, তাহলে দিস ইজ ইওর Is। আচ্ছা, তাহলে এইখান থেকে Is এর ভ্যালুর সাথে Ix বের হলো, Ix থেকে আপনি V0 বের করতে পারতেছেন, হোয়াট এভার দ্য ভ্যালু ইজ। এখন Is এর ভ্যালু একবার 30 বসায় অঙ্কটা করেন, Is এর ভ্যালু একবার 30 অ্যাম্পিয়ার বসায় একবার অঙ্কটা করেন, দেখেন Ix এর ভ্যালু কত আসে। Ix এর ভ্যালু যা পাইছে সেখান থেকে আপনি V0 বের করার চেষ্টা করেন। সো লেট আস ট্রাই টু কাম আপ উইথ দিস। কত হবে এটা? 24, this is 6, this is 5, so overall this is 5 ampere. So Ix becomes 5 ampere. So Ix যদি 5 ampere হয়, how much is V0? 40 volt. So V0 is 40 volt. আচ্ছা, তার মানে বুঝে গেলাম আমরা যে আমাদের V0 হচ্ছে 40 ভোল্ট। ওকে, ভেরি গুড। তাহলে এখন আমরা ঐকিক নিয়ম মারা শুরু করে দিব। আমাদের এখন বলবো যে আমরা লিনিয়ারিটি প্রপার্টির সুবিধাটা নিয়ে পাই। তো আমরা বলবো যে when ঐকার খাতায় when কি বলে এটা আমাকে বের করতে বলবে যে Is when Is is equals to কত জানি ছিল 30 অ্যাম্পিয়ার, V0 is equals to হচ্ছে কত পেলাম 40 ভোল্ট। তাহলে 1 হইলে কত, 45 হইলে কত? তো বলেন 45 হইলে কত হবে? মুখে মুখে বলে দেওয়া যায়। 45 হইলে কত হবে? Is equals to Is এর নতুন ভ্যালু যদি 45 হয় তাহলে নতুন V0 কত হবে? ঐকিক নিয়ম, ঐকিক নিয়মে মাঝখানে 1টা লিখতে হয় না স্যার 6 হবে কি স্যার 1.5 দিয়ে গুণ করুন, 1.5 দিয়ে গুণ হয়েছে, তাহলে 30 থেকে 45 মানে হচ্ছে k এর ভ্যালু 1.5। সো ইকুয়েশনের বোথ সাইডে k দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, দ্যাট মিন্স 1.5 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। সো দিস 40 শুড অলসো বি মাল্টিপ্লাইড উইথ 1.5, তার মানে কত হয় সেটা 40 into 1.5 which is 60। আমরা কিন্তু 45 এর জন্য অঙ্কটা করব না, 45 এর জন্য অঙ্কটা না করে 30 এর জন্য কত পাইছি দেখবো, তারপর 45 এর জন্য এটা যত হওয়া উচিত সেটা অ্যাডজাস্ট করব। এটার নামই লিনিয়ারিটি প্রপার্টি। সো আপনি যদি বলা হয় যে লিনিয়ারিটি প্রপার্টি ব্যবহার করে অঙ্কটা করেন, ইউজ লিনিয়ারিটি টু সলভ দিস প্রবলেম, আপনি যদি নরমালি এখানে দুইবার অঙ্কটা করেন আমি আপনাকে আসলে টেকনিক্যালি 0 দিতে পারি। টেকনিক্যালি আই হ্যাভ দ্য রাইট টু গিভ ইউ 0। যদি আপনি এখানে Is এর ভ্যালু 30 ধরে করছেন, আবার সেম ইকুয়েশন লিখে Is এর ভ্যালু 45 ধরে আপনি আবার করছেন, আপনার অঙ্ক হইছে।
সবকিছুই রেডি, বাট আমি আপনাকে প্রশ্নে বলে দিছি ইউজ লিনিয়ারিটি টু সলভ দিস প্রবলেম। আপনি লিনিয়ারিটি ইউজ না করে ব্যাপারটা যদি সলভ করেন, টেকনিক্যালি আই হ্যাভ দ্য রাইট টু গিভ ইউ 0, বিকজ আপনি এই লিনিয়ারিটি ইজ দিস পার্ট, এই পার্টটুকু আপনি অ্যাপ্লাই করেন নাই। সো এই চ্যাপ্টারই আমরা বলছিলাম, এই চ্যাপ্টারের নামই হচ্ছে থিওরেমস, সার্কিট থিওরেমস। থিওরেম মানে হচ্ছে উপপাদ্য বা টেকনিক, যেই টেকনিকটা আপনি নিজে ধরা খায় শিখছেন সেটা আপনি আরেকজনকে শিখাই দিলেন। তো এক ভদ্রলোক এই অঙ্কটা করে দেখছে যে হ্যাঁ 30 অ্যাম্পিয়ার হলে এটা হয়ে যায়, তাহলে আচ্ছা তাহলে 45 হলে ওটাকেও 1.5 গুণ অ্যাডজাস্ট করে দিলে তো আনসার মিলে যায়। ও এই টেকনিকটা আপনাদেরকে শিখাই দিল, দিস ইজ লিনিয়ারিটি প্রপার্টি। এনিওয়ে, লিনিয়ারিটির এই ধরনের অঙ্ক ছাড়াও আরো একটা টাইপের অঙ্ক থাকতে পারে। নেক্সট ইজ এক্সাম্পল 4.2। লেট আস সি এক্সাম্পল 4.2। সো এই টাইপের অঙ্কগুলাই আমাদের মেইন যেই জিনিসটা আর কি ঘাপলাটা, সেটা হচ্ছে যে আপনাকে যেই ভ্যালুটা ক্যালকুলেট করতে বলবে সেটার একটা আরবিট্রারি আন্দাজে ভ্যালু ধরে নিতে হবে। সেটা একটা আন্দাজে যে কোনো একটা ভ্যালু আপনাকে অ্যাজিউম করে নেওয়া লাগবে ফার্স্টে। সো লেট আস অ্যাজিউম, লেটস বলছে এখানে I0 এর ভ্যালু 1 অ্যাম্পিয়ার অ্যাজিউম করে নেন, ধরে নেন। সো আমরা ধরে নিচ্ছি যে I0 এর ভ্যালু 1 অ্যাম্পিয়ার। তারপরে বলছে লিনিয়ারিটি ব্যবহার করেন, ইউজ লিনিয়ারিটি। তার মানে লিনিয়ারিটি ইউজ করতেই হবে। আচ্ছা, লিনিয়ার ইউজ করে কি করব? টু ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ I0। ও আচ্ছা, তার মানে ওরা আসলে বলছে যে I0 এর আন্দাজে একটা ভ্যালু ধরে নেন, একটা বাড়ি দিয়ে দেখেন কি অবস্থা, আন্দাজে একটা দাম বলে দেখেন, দোকানদারকে একটা দাম বলে দেখেন। যদি দেখেন যে দোকানদার চেতে গেছে, হ্যাঁ এটা কি দাম বললেন, তাহলে বুঝতে হবে যে আপনি একটু কম বলে ফেলছেন। আবার যদি ফার্স্টে বলে নিয়ে যান সাথে সাথে, তাহলে বুঝতে হবে আপনি অনেক বেশি দাম বলে ফেলছেন। সো ওইখান থেকে আপনি আসলে একটু বাজারে দেখে বুঝতে হবে যে I0 এর আসল দামটা কত। I0 এর একটা দাম আপনি বলতেন, আপনাকে বলছে ভাই একটা দাম বলেন না, তারপরে আমি শুনি কম না বেশি হইলো, মুলামুলি করতেছেন, মনে করেন বাজারে গিয়ে মুলামুলি করছেন, আশা করি সবাই এখন সুপার শপ থেকে কেনে। বাট আদি এবং অকৃত্রিম স্কিল যেটা নেগোসিয়েশন, বার্গেনিং, এটা আর কি থাকবে সব সময়। এনিওয়ে, সো I0 যে কোনো একটা ভ্যালু আপনাকে অ্যাজিউম করে নিতে বলছে, তারপরে বলছে এটা দিয়ে একটু বাজারে দেখেন কতটুকু কম বা বেশি, তারপরে সেটাকে নোন একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করেন। সো ব্যাক ক্যালকুলেশন করে আমাদের আসলে এখানে যেই নোন ভ্যালু, ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স বা হোয়াট এভার, যেটা নোন জানা একটা ভ্যালু আছে, সেই নোন ভ্যালুর সাথে আপনার অ্যাজিউম করা ভ্যালুর থেকে পাওয়া ভ্যালু কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে দেখতে হবে কতটুক বেশি বা কতটুক কম। যদি দেখি অর্ধেক কম, তাহলে আমি এটাকে ডাবল করে দিব। যদি দেখি 3/1 কম, তাহলে আমি এটাকে 3 দিয়ে গুণ করে দিব। যদি আমি দেখি ডাবল হয়ে গেছে অলরেডি, তাহলে আমি হাফ করে দিব, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, লেট আস সি দিস ম্যাথ, তাহলে এই কথাগুলা will make more sense. This is the second type of math that comes to our exams from linearity. So প্রশ্নটা হচ্ছে এইরকম। তাইলে আপনাকে আমি প্রশ্নে কিন্তু এখানে বলে দিছি যে assume I0 equals to 1 ampere। আপনার কিন্তু 1 ampere নাও হইতে পারে, প্রশ্নে আমি অন্য কিছু বলে দিতে পারি, assume I0 equals to 1 ampere না বলে আমি বলে দিলাম যে 5 ampere, বা আপনি ধরে নিলেন assume I0 equals to 7 ampere। নট নেসেসারিলি যে এটা এইখানেই থাকবে, আপনাকে বলে দিলাম যে assume I2, let's say assume I2 equals to 25 ampere। এখন আপনি অঙ্ক করেন। 2:30 সো এই ধরনের যদি কোনো অবাস্তব রিকোয়ারমেন্ট কেউ দিয়ে দেয়, ফর এক্সাম্পল আপনি খেয়াল করে দেখেন, লেটস সে আপনাকে বলছে I0 equals to 1 ampere করে দেখেন। আচ্ছা, I0 equals to 1 ampere না বলে আপনাকে বলছে I0 equals to 100 ampere ধরেন। I0 এর ভ্যালু কি 100 ampere কোনোদিন হওয়া সম্ভব? বর্তমান সার্কিটের চেহারা অনুযায়ী কারেন্ট সোর্স থেকে তৈরি হবে 15 ampere, সে 100 ampere কিভাবে সাপ্লাই দিবে? এটা তো হবে না। তাহলে ডেফিনেটলি এই ভ্যালুটা ভুল। আমাকে যদি I0 equals to 100 ampere ধরে নিতে বলে, আমরা 100 ধরেই মনে করি। সাপোজ আপনাকে 100 ampere ধরে অঙ্কটা করতে বলছে, তাহলে কি IS কখনো আপনার 15 ampere থাকবে? নেভার, সম্ভবই না এটা। তাইলে আমি IS এর ভ্যালুটা মিনিমাম কত হইতে হবে, আমি এটা একটু ক্যালকুলেট করে বের করার চেষ্টা করি। সো আমার অঙ্কটা এখন উল্টা হয়ে গেছে, আমার রেজাল্ট দেয়া আছে, আমাকে এখন এই কারেন্ট সোর্সের ভ্যালুটা ক্যালকুলেট করে বের করতে হবে। এই যেহেতু আমাকে কারেন্ট সোর্সের ভ্যালুটা ক্যালকুলেট করে বের করতে হবে, ঠিক আছে, সো সেই জন্য এখন আমি দেখবো আমার কোন টেকনিক অ্যাপ্লাই করলে আমার জন্য ইজি হয়। আমি কি মেশ অ্যানালাইসিস ইউজ করব, I1 I2 I3, নাকি আমি নোড অ্যানালাইসিস ব্যবহার করব, নাকি আমি অন্য কোনো ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, অন্য কিছু ব্যবহার করব, নাকি আমি আদি এবং অকৃত্রিম KVL এবং KCL দিয়ে এটা সলভ করার চেষ্টা করব। আপ টু ইউ, আপনি বুঝেন সার্কিটের চেহারা দেখে এটা এখন আপনারা বুঝতে হবে, কি দিয়ে অঙ্ক করবেন সেটা আপনারা বুঝতে হবে। সো মেশ দিয়ে করাটা অবভিয়াস, মানে এবং ডাম্বার সলিউশন, ডাম্বার মানে হচ্ছে আপনি মোস্ট লাইকলি এই অঙ্কটা যদি আপনি মেশ দিয়ে করেন, তাহলে বুঝতে হবে যে আপনার
প্রিপারেশনে ঘাটতি আছে, আপনার প্রিপারেশনে ঘাটতি আছে যদি কেউ এই অঙ্কটা মেশ দিয়ে করে। বুঝতে হবে যে তার প্রিপারেশন ভালো না, সে ফাঁকি দিছে, কোর্সে পড়ালেখা ঠিক মতো করে নেই। কারণ এই অঙ্কটা মেশ দিয়ে করলে সমস্যা কি, 3 আননোন 3 ইকুয়েশন আসবে। রেদার দেন আপনি যদি একটু বুদ্ধি খাটান, এটা সিম্পল কেসিএল দিয়ে করা যায়। আমাদের বইতে যেমন এই অঙ্কটা যদি আপনারা খেয়াল করে দেখেন, দে ডিড ইট উইথ কেসিএল, সিম্পল কেসিএল, কোনো মেশ টেস্ট কিছু ইউজ করেনি, কারশফস কারেন্ট ল। আমার কাছে এইটাও না কঠিন লাগে, আমার কাছে এইটাও কঠিন লাগে, অনেক ভেজাল লাগতেছে আমার কাছে। জাস্ট এ সেকেন্ড। ওকে, সো আমাদেরকে আসলে অঙ্কটা এখন ব্যাক ক্যালকুলেশন করে আইএস এর ভ্যালু বের করা লাগবে, এবং বইয়ে যে নিয়মটা দিছে এটা অনেক সোজা একটা নিয়ম, খুব সোজা, বাট স্টিল আমার কাছে এর চাইতে এটাও একটু ভেজাইলা মনে হয়। আমি আমার মতো করে অঙ্কটা করে, আপনাদের যাদের ইচ্ছা বইয়ের মতো করার আপনারা সেভাবে করতে পারেন। ইন রিয়েলিটি চ্যাপ্টার 4 এ এসে কিন্তু আপনাকে এখন আর কোনো বাধা ধরা নিয়ম নাই, আপনাকে এখন নিজে বুঝতে হবে, কেউ বলে দিবে না যে এই টেকনিক অ্যাপ্লাই করেন। আপনাকে এই প্রপার্টি অ্যাপ্লাই করতে বলবে, থিওরেম অ্যাপ্লাই করতে বলবে, কিন্তু টেকনিক, সার্কিট অ্যানালাইসিস মেথড, যেটা আপনি চ্যাপ্টার 3 পর্যন্ত শিখে আসছেন এতদিন যা যা, সেগুলো আপনাকে এখন আর কেউ স্পেসিফাই করে দিবে না যে মেশ অ্যানালাইসিস দিয়ে এইগুলো করেন। সো এনিওয়ে, আমাদেরকে যেহেতু কেউ কোনো কিছু স্পেসিফাই করে দেয় নাই, ওয়াই ডোন্ট উই টেক দ্য অ্যাডভান্টেজ এন্ড লেট আস ট্রাই টু সলভ দিস প্রবলেম ইন মাই ওয়ে। আমি সেটাকে সিডিআর দিয়ে, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে সলভ করার চেষ্টা করি। সো আমরা দেখতেছি যে এই জায়গায় যে কারেন্টটা যাচ্ছে, এই জায়গায় যে কারেন্টটা যাইতেছে সেটা হচ্ছে 100 অ্যাম্পিয়ার। তাহলে I0 যদি 100 অ্যাম্পিয়ার হয়, আমরা এই দিক থেকে খেয়াল করি I2 যেই কারেন্টটা, সেই কারেন্টটা এসে দুইটা ভাগে ভাগ হচ্ছে, দুইটা স্ট্রিমে ভাগ হচ্ছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ I0 এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ I1। তাহলে কারেন্ট ডিভাইডার রুল যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে বলা যাচ্ছে কি যে আপনার I0 যদি আপনাকে ক্যালকুলেট করতে বলে, সো লেট আস টেক অনলি দিস পার্ট, এইটুকুর দিকে তাকাই। I2 আসতেছে I0 এবং I1 এ ভাগ হয়ে যাচ্ছে, সো আপনাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে লেটস সে I0। তাহলে কারেন্ট ডিভাইডার রুল অনুসারে আপনি বলতে পারেন, অ্যাপ্লাইং কারেন্ট ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল অনুসারে আপনি বলতে পারেন I0 এর ভ্যালুটা হবে হচ্ছে, যার অ্যাক্রসে, যার থ্রুতে কারেন্ট বের করতে চাচ্ছেন সে না, অন্যটা উপরে, সো উপরে হবে হচ্ছে 4, নিচে দুইটার যোগফল 4, এবং এই যে এইটা প্যারালাল ব্রাঞ্চ যেটা আছে এটা, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আর ইকুইভ্যালেন্ট কত এটা? হ্যালো স্যার 8 ওহম। সো দিস ইজ, স্যার 8। হ্যাঁ দিস ইজ 8 ওহম। সো আমরা এটাকে লিখবো 4 প্লাস 8। আচ্ছা, যে কোন কারেন্টটা ভাগ হচ্ছে এখানে, আমাদের I2 কারেন্টটা ভাগ হইতেছে। সো দিস ইজ কারেন্ট ডিভাইডার রুলের এই পার্টের ইকুয়েশন আসলো। ওকে ফাইন, এটা আমরা আপাতত যেমনে আছে রেখে দেই, যেমনে আছে রেখে দেই। ওকে ফাইন, এইবার আমরা পরের পার্টটুকুর দিকে যদি খেয়াল করি, আবারও যদি এইভাবে একই কনসেপ্টে যাই, যে I4 কারেন্টটা ঢুকতেছে, I4 কারেন্টটা ঢুকতেছে, ওকে, সেটা I2 এবং I3 দুইটা স্ট্রিমে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে এই অংশটুকু সম্পূর্ণটুকুর যেই ওভারঅল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটার একটা যদি আমরা নাম দেই, সম্পূর্ণটার এইটুকুর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেই আর ইকুইভ্যালেন্ট কত হবে এটার জন্য, কেউ একটু বলেন তো, হোয়াট ইজ দ্য আর ইকুইভ্যালেন্ট ফর দ্য এই পিঙ্ক কালারের পার্ট? 4 প্যারালাল 8 প্লাস 2, রাইট? সো 4 8 প্লাস 2 কত আসছে? 4.67। জি স্যার।
ওকে, তাহলে 4.67 4.67 ওহম। থ্যাংক ইউ। সো যেহেতু ইকুয়াল সাইন দিছি, বোথ সাইডে আমাকে একক লিখতে হবে, এটা এবং এটা। এনিওয়ে আর ইকুয়ালস টু আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 4.67 ওহম। সো দিস ইজ 4.67 ওহম সম্পূর্ণটা, এই পিঙ্ক কালারের রিজিয়নটা যেটা আছে সেটা। আচ্ছা, তাইলে আমরা দেখতেছি এই জায়গায় যদি এখন কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে যাই, তাহলে I4 ভাগ হচ্ছে এবং I2 এবং I3 নামে আর কি। তাইলে এখান থেকে যদি আপনাকে I2 বের করতে বলতো, তাহলে I2 শুড হ্যাভ বিন হাউ মাচ? I2 ইজ ইকুয়ালস টু যেই ব্রাঞ্চের কারেন্ট সেটা ছাড়া অন্যটা উপরে, সো উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে বাকি দুইটার যোগফল, সো 7 প্লাস 4.67 7 প্লাস 4.67 হোয়াট এভার দ্য ভ্যালু আমি এখানে পাইছি সেটা, মাল্টিপ্লাইড বাই যেই কারেন্টটা ভাগ হচ্ছে, দ্যাট ইজ I4। আচ্ছা, দেখেন তো I4 আর IS এর মধ্যে রিলেশনশিপটা কি? What is the relationship between IS and I4? দুইটা ইকুয়াল। দুইটা ইকুয়াল, এক্স্যাক্টলি ইকুয়াল। IS এবং I4 একই জিনিস, IS এবং I4 একই জিনিস। তো আমরা তাহলে একটা লাইন কম করি, আমার এইগুলা কিচ্ছু কথা লেখার দরকার নাই, আপনি পরীক্ষা একদম সরাসরি এখানে IS লিখে দেন, আমি বুঝে নিব যে আচ্ছা সার্কিট থেকে তো দুইটা সিরিজ কারেন্ট সেম, তাই আপনি এইজন্য একবার IS লিখে দিয়েছেন, ফাইন। তাইলে আমরা I2 এবং IS এর মধ্যে একটা রিলেশনশিপ পাইলাম। আবার একটু আগে আমরা দেখছিলাম I0 এবং I2 এর মধ্যে একটা রিলেশনশিপ পাইছি, রাইট? সো ইফ উই কনসিডার ইট অ্যাজ এ ফাংশন, লেটস সে আপনাকে দুইটা ব্ল্যাক বক্স দিয়ে দেওয়া হয়েছে, এইভাবে যদি চিন্তা করি, আমাদের সম্বল তার কম্বল খানি এখন হচ্ছে এই দুইটা ফাংশন। লেটস সে দুইটা বাক্স দেওয়া আছে, এই বাক্সের এদিক দিয়ে যদি আপনি খাওয়ায় দেন I2, তাহলে সে আপনাকে I0 বলে দেয়। আবার আরো একটা বাক্স আছে, এই বাক্সটার মধ্যে যদি আপনি খাওয়ায় দেন হচ্ছে IS, সে আপনাকে I2 বলে দেয়। তাহলে দুইটা বাক্সকে যদি আপনি ক্যাসকেড করেন, একটার পিছনে আরেকটাকে জোড়া লাগান, ক্যাসকেডিং, এটার সাথে এটাকে আপনি যদি জোড়া লাগিয়ে দেন, তাহলে কি দাঁড়াচ্ছে যে IS থেকে I0 এর একটা রিলেশনশিপ আমরা পাচ্ছি, কনসেপচুয়ালাইজ যদি এইভাবে করেন এটা। তার মানে দাঁড়াচ্ছে যে আসলে আপনার যদি IS এর ভ্যালু জানা থাকে, তাহলে আপনি I0 বের করতে পারবেন, কিংবা উল্টাটা I0 এর ভ্যালু যদি জানা থাকে, আপনি IS এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবেন। এখন আপনি পরীক্ষা দেখেন কোনটা দেওয়া আছে আর কোনটা দেওয়া নেই, আপনি কি জানেন আর কোনটা জানেন না। আপনি IS এবং I0 দুইটার মধ্যে কোনটার ভ্যালু জানেন আর কোনটার ভ্যালু জানেন না? I0 I0 100 I0 এর ভ্যালুটা আমরা জানি, আর বাদ বাকিগুলা কিন্তু আমরা জানি না। IS এর ভ্যালু কিন্তু we do not know, we only know the value of I0। তাহলে I0 এর ভ্যালুটা এখানে বসাই দিই, তাহলে IS এর ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে I0 এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 100 ধরতে বলছিল, ঠিক আছে, 100 বসাই দেন, 100 একটা ভ্যালু পাবেন, হোয়াটএভার I2 এর একটা ভ্যালু পাবেন, এখানে আবার ওই ভ্যালুটা এখানে বসাই দেন, ইউল গেট দ্য ভ্যালু অফ IS। সো বেসিক্যালি এক আননোন এক ইকুয়েশন কিংবা যেভাবে হোক এখান থেকে IS এর ভ্যালু বের করা সম্ভব। লেটস সে একটু করেন তো, এখানে কত আসে, হাউ মাচ ইজ I2? দিস ইজ 12, এটা উপরে নিলে 12, এটা নিলে 3, I2 is 300 ampere, so this is 300, and এই পার্টটুকু মুখে মুখে করার কোনো মানে নাই, ক্যালকুলেটর লাগবেই। সো 300 multiplied by 7 plus 4.67 divided by 7, then IS এর ভ্যালু কত আসে? multiplied by হচ্ছে 11.67 divided by 7, so 500.14 সামথিং, পয়েন্টের পরে 3 ঘর নিলে আসলে 500.143 হয়। সো আমরা আপাতত রাফলি উই ক্যান সে দিস ইজ 500। সো IS এর ভ্যালু হচ্ছে 500,
অ্যাম্পিয়ার 500 অ্যাম্পিয়ার। কেউ কিছু বলবেন? হ্যালো, আচ্ছা। সো আমরা ক্যালকুলেট করে পাইলাম আইএস এর ভ্যালু ইজ 500 অ্যাম্পিয়ার, 500 অ্যাম্পিয়ার, 500 অ্যাম্পিয়ার। আচ্ছা, বাট প্রশ্নে আসলে আইএস এর ভ্যালু কত দেওয়া ছিল? হাউ মাচ ওয়াজ দ্য রিয়েল আইএস? 15 ampere 15 অ্যাম্পিয়ার দেওয়া ছিল। তাই আমি তো ভুল করছি, তাই না? সমস্যা নাই, অঙ্ক কি আবার করব? নো, উই নো লিনিয়ারিটি প্রপার্টি। আমরা এখন ঐকিক নিয়ম মেরে দিব। ঐকিক নিয়ম মেরে দিয়ে বলবো যে যখন i0 এর ভ্যালু 100 ছিল, সরি, যখন আইএস এর ভ্যালু 500 ছিল তখন i0 ছিল 100। তাহলে আইএস এর ভ্যালু 15, i0 এর ভ্যালু কত হবে? লজিকটা বুঝতে পারছেন? সো হোয়াট শুড বি দ্য নিউ ভ্যালু অফ i0? আপনি বলতে পারেন when is was 500 তখন i0 was 100। তাহলে 1 হইলে কত হইতো আর 15 হইলে কত হইতো? 1 হইলে কত, ওটা লিখতে হয় না, ওটা স্যার, লিখবো না। 5 দিয়ে ভাগ করে দিব না 5 দিয়ে ভাগ না, স্যার? 15। ওই যে ওকে স্যার, 5 500 দিয়ে। থেকে স্যার বুঝতে অ্যান্সার পারছেন? কি 3 অ্যাম্পিয়ার হবে স্যার আই নট এর ভ্যালু? হতে পারে, আমি জানি না। হ্যাঁ, 3 অ্যাম্পিয়ার। বাট আমরা দেখি এটা বইয়ের নিয়মে তো আমরা করি নাই, আমরা এইভাবে করি। তাহলে 1 হইলে কত? 100/500। আর যদি আইএস এর ভ্যালু 15 হইতো, আসল ভ্যালু, যেহেতু আইএস এর রিয়েল ভ্যালু ইজ 15, সো when IS is equals to 15 ampere, I0 is equals to 15। কত হয় आंसर? একই মনে হয়, 3 অ্যাম্পিয়ারই মনে হয় নাকি? জি স্যার 3 ampere আসে 3 অ্যাম্পিয়ার। সো কেউ যদি বলে স্যার আমি যদি এখানে 200 অ্যাম্পিয়ার ধরে অঙ্কটা করতাম, হ্যাঁ হয়তো। এখন এখানে মেলা কিছু আপনাকে আমি বোঝানোর জন্য আঁকছি, ঠিক আছে? আপনাকে পরীক্ষার খাতায় কিন্তু মানে এত কিছু লেখার প্রয়োজন নেই। আপনি এক্সামের খাতায় আসলে লিখছেন কি, সরি, আপনি এক্সামের খাতায় লিখছেন হচ্ছে আসলে এই যে এই দুইটা লাইন, একটু আগে যে কারেন্ট ডিভাইডার রুল থেকে যে অঙ্কটা লিখছিলাম সেটা। আমি কিন্তু খাতায় আপনার এইটুকু দেখতেছি, ওই যে অ্যাপ্লাইং সিডিআর এই পার্টটা সহ আপনি কিন্তু খাতায় এইটুকু দেখতেছি, বাদ বাকি ইজ ক্যালকুলেশন, এবং আমি খাতায় শুধু এইটুকু দেখতেছি। তার মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা করা যাচ্ছে। সো দিস ইজ লিনিয়ারিটি। আমাদের বইতে এটাকে সিল দিয়ে করছে, আপনি দেখেন এইভাবে করলেও হবে। লেট আস ডু অ্যানাদার প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম 4.2। এখানে ওই একই জিনিস করতে বলছে। লেট আস টেক দ্য স্ক্রিনশট। সো এই সার্কিটটা দিয়ে আমাদেরকে বলছে যে ভি নট এর একটা আন্দাজে ভ্যালু ধরে নেন, তারপরে ভি নট এর আসল ভ্যালু বের করেন। লিনিয়ারিটির অঙ্কগুলো এরকমই থাকে। বলছে ভি নট এর ভ্যালু 1 ভোল্ট ধরে নেন, তারপরে লিনিয়ারিটি ব্যবহার করে তার আসল ভ্যালুটা ক্যালকুলেট করেন, ঠিক আছে? সো অ্যাজিউম ভি নট ইকুয়ালস টু 1 ভোল্ট এন্ড ইউজ লিনিয়ারিটি ডু রেস্ট অফ দ্য ওয়ার্ক। তো এই কাজটা আমাদের কি করতে বলছে? লিনিয়ারিটি ব্যবহার করে অঙ্কটা করতে বলছে। আচ্ছা, ভালো কথা। ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ V0। আচ্ছা, এখন এটা কি করব? আমরা 1 ভোল্ট ধরে করব না অন্য যে কোনো ভ্যালু ধরে করব? যে কোনো ভ্যালু দিয়ে করতে পারেন। আমি মেবি পরীক্ষায় আপনাকে বলে দিব আপনি এটা 7 ভোল্ট ধরে করেন, কিংবা আপনি এটা 3 ভোল্ট ধরে করেন, হোয়াটএভার, যে কোনো একটা ভ্যালু ধরে নিয়ে আপনাদেরকে করতে বলবে। সো লেটস অ্যাজিউম সামথিং এলস। এই V0 = 4 ভোল্ট ধরে অঙ্কটা করি। লেটস সে V0 = 4 ভোল্ট। তাহলে আমাদের কাজ হচ্ছে এইটার নাম যদি আমরা দিই VS, এই VS এর ভ্যালুটা কত সেটা আমরা ভুলে গিয়ে এটার একটা কত হইলে ওই V0 = 4 আসে, কত হইলে V0 = 4 আসে ওইটা মাথায় রাখা, ওইটা ক্যালকুলেট করে বের করার চেষ্টা করা। সো VS এর আসল ভ্যালু এই জায়গায় আমি এক জায়গায় চিপায় নিয়ে রেখে দিলাম। এরপরে VS এর ভ্যালু কত আমি ভুলে গেলাম, আমার উদ্দেশ্য হচ্ছে VS এর আসল ভ্যালু ক্যালকুলেট করে বের করা। সো আমাদেরকে প্রশ্নে দেয়া আছে হচ্ছে V0 মানে 4 ভোল্ট। আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে V0 এর ভ্যালু 4 ভোল্ট ধরে নিতে। ওকে, সো আমাদের প্রশ্নে বলছে এটা V0 = 4 ভোল্ট ধরে নিতে। তাহলে V0 is equals to, we can say this is
4 ভোল্ট ওকে V naught equals to যদি 4 ভোল্ট হয় নাও উই হ্যাভ টু ক্যালকুলেট Vs আমরা এইভাবে যদি চিন্তা করি প্যারালাল সার্কিটের ভোল্টেজ সেম তাহলে এই 5 ওহম রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটাও কিন্তু আপনার Vs আচ্ছা এখন এটা সিম্পল একটা ভোল্টেজ ডিভাইডারের অঙ্ক বিকজ আমরা দেখতেছি V naught ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে কোয়াইট ইজিলি বের করা যায় we can write applying voltage divider rule এক লাইনের অঙ্ক V naught equals to how much V naught কত হবে যার অ্যাক্রসে ভোল্টেজ সে নিচে উপরে নিচে বাকি দুইটার যোগফল সো এই জায়গায় আমরা দেখতেছি Vs ভোল্টেজটা দুইটা ভাগে ভাগ হবে একটার নাম দেই V1 আর একটার নাম তো V naught দেয়াই আছে কথার কথা সো V naught আমাদের চাই নাই সরি V1 টা আমাদের চাই নাই তাই ধরবো না আমরা শুধু V naught বের করব সো 8 নিচে হচ্ছে দুইটার যোগফল সো 12 আর 8 এর যোগফল হচ্ছে 20 সো ইউ ক্যান রাইট 12 প্লাস 8 মাল্টিপ্লাইড বাই যেই ভোল্টেজটা ভাগ হচ্ছে দ্যাট ইজ Vs যেই ভোল্টেজটা ভাগ হচ্ছে দ্যাট ইজ Vs দিস ভোল্টেজ Vs আচ্ছা তো V naught এবং Vs এর মধ্যে একটা রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করতে পারছি V naught এবং Vs এর মধ্যে রিলেশনশিপ যেটা এস্টাবলিশ হয়েছে সেইখান থেকে আমরা দেখতেছি যে V naught এর ভ্যালুটা যদি আমরা এখানে প্লট করি so if we put V naught equals to 4 then we can calculate Vs so Vs becomes how much this is 20 and this is 4 so it কত হয় 80/8 10 ভোল্ট বোধ হয় তাই না কত হয় দেখেন তো ভুল করলাম নাকি 20 এখানে হচ্ছে না স্যার ঠিক আছে ঠিক আছে 10 ভোল্ট ঠিক আছে সো Vs is equals to 10 ভোল্ট ওকে ফাইন কিন্তু Vs এর আসল ভ্যালু কত ছিল 40 ভোল্ট তাহলে আমি V naught এর ভ্যালু ভুল করার সময় কতটুকু কম বা বেশি ধরছি এটাকে এখন আমার অ্যাডজাস্ট করতে হবে দিস ইজ লিনিয়ারিটি সো আমরা পরীক্ষার খাতায় কি লিখতেছি when জিনিস ছিল Vs is equals to 10 volt when Vs equals to 10 volt তখন আমি পাইছি V naught is equals to 4 volt আচ্ছা Vs equals to 10 volt কখন যখন V naught equals to 4 volt ছিল ভালো কথা তাহলে Vs equals to 1 volt হলে তখন কি অবস্থা হবে আরে যন্ত্রণা সো পরীক্ষার খাতায় লিখছি Vs equals to 10 volt হলে V naught equals to 4 volt আর তাই Vs equals to 1 volt হলে V naught equals to কত হবে 4 divided by 10 volt but 1 হলে কত সেটা তো আমরা লিখবো না when Vs is equals to তার আসল ভ্যালু একের লাইনটা আমরা লিখবো না ঐকিক নিয়মের একের লাইনটা লিখতে হয় না when V naught equals to 40 volt sorry when Vs equals to 40 volt then V naught equals to how much this should be multiplied by 40 কত হবে 16 16 মিলছে হ্যাঁ Yes, sir. পরীক্ষার খাতায় দেখেন কতটুকু লিখছেন আপনি আপনার অ্যাকচুয়াল লেখা কতটুকু দেখতে পারছেন আশা করতেছি সো এই টাইপের অঙ্কে সাধারণত 4 মার্ক বা সামথিং আর কি রাখা হয় আমাদের ভেরি স্মল একটা পোরশন বাকি আছে 4.3 আমরা আজকে স্টার্ট করব না আমরা আরেকটা জিনিস দেখব সোর্স ট্রান্সফরমেশন কোয়াইট দ্রুত আমরা শেষ করব সোর্স ট্রান্সফরমেশন হোয়াট ইজ সোর্স ট্রান্সফরমেশন সোর্স ট্রান্সফরমেশন বলছে যে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে এবং তার সাথে সিরিজে কোনো রেজিস্টর থাকে সো এই চেহারার কোনো সার্কিট যদি থাকে তাইলে সেটাকে কনভার্ট করা যাবে একটা কারেন্ট সোর্স এবং তার সাথে প্যারালাল হয়ে থাকা একটা রেজিস্টরের মাধ্যমে সো কোন একটা ভোল্টেজ সোর্স এবং একটা তার সাথে থাকা একটা রেজিস্টর যদি সিরিজে থাকে সো ইফ देयर ইজ এ ভোল্টেজ সোর্স আমরা দেখতেছি যে এটা একটা ভোল্টেজ সোর্স এবং তার সাথে একটা রেজিস্টর আর সিরিজে আছে তাইলে সেটাকে ভোল্টেজ সোর্সটাকে আমরা কনভার্ট করে ফেলতে পারবো কারেন্ট সোর্সে এবং যেই রেজিস্টরটা সিরিজে ছিল সেটা তখন প্যারালাল হয়ে যাবে ভ্যালু চেঞ্জ হবে না আর যা ছিল সেই আর এখানে ওই আরই থাকবে শুধুমাত্র সেটা ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে সো সিরিজ যেটা ছিল সেটা ভ্যালুটা চেঞ্জ হবে না সরি সিরিজ যেটা থাকবে সেটা প্যারালাল হয়ে যাবে এবং ভ্যালুটা চেঞ্জ হবে না সো ওই আরটাই এখানে কানেক্ট হবে তখন কারেন্ট সোর্সটা হয়ে যাবে ভোল্টেজ সোর্সের সাথে রিলেটেড কিভাবে এই ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপ তখন ওহমস ল দিয়ে গভর্নড হবে
OHM ওহমস ল। ওহমস ল জানি কি V ইকুয়ালস টু IR। তাহলে আমরা জানি ভোল্টেজ মানে হচ্ছে VS, I মানে হচ্ছে এখানে কারেন্ট মানে দেয়া আছে IS, আর R মানে হচ্ছে তো R নিজে। তাহলে V ইকুয়ালস টু IR। কেউ যদি বলে যে স্যার এখানে 30 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আমাদের ছিল আর R ওয়াজ 5 ওহম, তাহলে আমি এই ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করে ফেলতে চাই, তাইলে আমার নতুন IS এর ভ্যালু কত হবে, কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে? উত্তর কত বলেন তো? ওহমস ল দিয়ে I ইকুয়ালস টু V বাই R, তাহলে IS ইকুয়ালস টু কত হবে? IS ইকুয়ালস টু কত হবে? IS should be 6 ampere. Ohm's law, V equals to IR. I মানে হচ্ছে IS, V মানে হচ্ছে ভোল্টেজ 30 ভোল্ট এবং R মানে হচ্ছে এটা। সো আবার উল্টাটা, তার মানে কারেন্ট সোর্সের সাথে যদি প্যারালাল কোনো রেজিস্টর থাকে তাহলে সেটাকে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রেজিস্টরে কনভার্ট করা যাবে। সো ইন আদার ওয়ার্ডস আমাদের এই চেহারার কোনো সার্কিট থাকলে সেটাকে আমরা কনভার্ট করে অন্য চেহারায় নিতে পারবো। এক চেহারার সার্কিট থাকলে অন্য চেহারায় নিয়ে যেতে পারবো। আচ্ছা, জিনিসটা কিরকম? যদি কেউ বলে যে স্যার আমার যদি কারেন্ট সোর্সের সাথে সিরিজে রেজিস্টর থাকতো আর ভোল্টেজ সোর্সের সাথে প্যারালাল রেজিস্টর থাকতো, তাহলে কি আমরা সোর্স ট্রান্সফরমেশন করতে পারতাম? এখন কি এটা করা যাবে? উত্তর, এখন কি এটা করা যাবে? এটার সাথে আরেকটা কনভার্সন? ইয়েস অর নো? নো, দ্য আনসার ইজ নো। এইভাবে থাকলে কিন্তু করা যাবে না, এটা ভুল। এইভাবে কিন্তু করা যাবে না। সো দিস ইজ রং। সো কারেক্ট হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকতে হবে, কারেন্ট সোর্সের সাথে প্যারালালি থাকতে হবে। আবারও বুঝেন, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকা রেজিস্টর যদি এরকম থাকে তাহলে ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্স বানায় ফেলা যাবে। আবার উল্টাটা, কারেন্ট সোর্সের সাথে কোনো রেজিস্টর যদি প্যারালাল থাকে তাহলে সেটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে ফেলা যাবে। এবং এই কনভার্সনগুলোর ক্ষেত্রে সিম্পল ওহমস ল ফলো হবে এবং রেজিস্টরের ভ্যালু চেঞ্জ হবে না, কিন্তু সিরিজ থাকলে প্যারালাল হয়ে যাবে, প্যারালাল থাকলে সিরিজ হয়ে যাবে। এই রুলটা ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। যেমন এখানে দেখা আছে যে ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রেও একই রকম ভাবে এটা ফলো করা যেতে পারে এবং ওহমস ল যেটা আছে সেটা ফলো করব। সো এক্সামে আমরা দেখি এক্সাম্পল 4.6 এটা আমরা কখন ইউজ করতে পারি। আমরা অঙ্কটা পুরোপুরি হয়তো করব না, আমরা শুধুমাত্র সোর্স ট্রান্সফরমেশন পার্টটা দেখতেছি এটা। স্যার জি স্যার এই রুলটা ব্যবহার করে কি স্যার আমরা গতকালকে ভোল্টমিটার স্যার মানে তৈরি করছিলাম পিস পাইছে? না, ওইটা এক্সপেরিমেন্ট 4 এর বাবল যেটা আছে ওই ডিফারেন্ট ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স ই যেটা ওইটা দিয়ে করা হয়েছিল, এক্সপেরিমেন্ট 4 এর পার্টের সাথে রিলেটেড এটা না। আচ্ছা যাই হোক, সো আমরা রাইট হ্যান্ড সাইডের এই পার্টটুকুতে যদি আমরা খেয়াল করি, দেখেন তো এই আমাদের চেনা পরিচিত ফরম্যাটে না, একটা ভোল্টেজ সোর্স এবং তার সাথে সিরিজে একটা রেজিস্টর, তাই নয় কি? তার মানে এইটাকে আমরা একটা অন্যরকম চেহারা দিতে পারবো। সেই অন্যরকম চেহারাটা কি রকম? সেটা হচ্ছে এই যে মাঝখানে যে অংশটুকু আমরা দেখতেছি এই পার্টটুকুকে আমরা আলাদা করে ফেলতে পারবো এবং এই পার্টটুকুর মধ্যে আমরা রিপ্লেস করব কি দিয়ে? আমাদের যেটা ভোল্টেজ সোর্স ছিল সেই ভোল্টেজ সোর্সটাকে আমরা করে ফেলবো কারেন্ট সোর্স। ডিরেকশন প্লাস মাইনাস তো আমরা জানি কি রকম হবে, ইন্টারনাল অ্যারোহেড যেরকম সেটা। সো এটা হয়ে যাবে কারেন্ট সোর্স এবং যেই 3 ওহম রেজিস্টরটা তার সাথে সিরিজে ছিল সেই 3 ওহম রেজিস্টরটা তখন তার সাথে প্যারালাল হয়ে যাবে। 3 ওহম রেজিস্টরটা তখন তার সাথে আমরা প্যারালাল করে দিব। ওকে, সো আরে একই কালারের আকাশ লেগে যাচ্ছে। পেইনফুল। যাই হোক, এনিওয়ে, সো এরকম একটা চেহারা আমরা দিয়ে দিতে পারতেছি সার্কিটকে। আর এইখানে কারেন্ট সোর্সের ভ্যালুটা কত দাঁড়াবে? এখানে 12 ভোল্ট ছিল, তাহলে আই কত হবে? ভি মানে 12, আই মানে আর মানে হচ্ছে 3, তাহলে হাউ মাচ ইজ আই? ভি ইকুয়ালস টু আই ইকুয়ালস টু ভি বাই আর, তাহলে 12/3 ইজ ইকুয়ালস টু 4, তার মানে দিস ইজ 4 অ্যাম্পিয়ার। ওহমস ল দিয়ে সরাসরি বলে দেওয়া যায় এটা হচ্ছে আপনার 4 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স। এইটা যদি আমরা এই যে এখন ভোল্টেজ সোর্সকে আমরা কারেন্ট সোর্স বানায় ফেললাম, ভালো কথা। এখন এটাকে নিয়ে আমরা আসল সার্কিটের মধ্যে জোড়া লাগিয়ে দিতে পারি যে ভাই আগে যে ছিল তোমাকে আর প্রয়োজন নাই, এখন আমাদের নতুনটা আমরা নিয়ে আসছি,
তুমি আর দরকার নাই, আগেরটা যেই কাজ করতে এখন এইটাও এক্স্যাক্টলি সেম কাজই করবে। তাহলে আমরা সার্কিটটা মডিফাই করলাম। যখনই আপনি সার্কিট মডিফাই করবেন আপনাকে নতুন করে আবার সার্কিট আঁকতে হবে। সো এই কাজটা কেন করব আমরা? এই কাজটা করে আমার ফায়দা হইলো কি? এই কাজটা করে আমার ফায়দা এটাই হইলো যে আমার দেখেন নোডের সংখ্যা কমে গেছে একটা। ইউ সি দ্যাট এখানে একটা নোড, এখানে একটা নোড, এখানে একটা নোড। যদি কোনো কারণে এই পার্টটুকুকে আপনি সোর্স ট্রান্সফরমেশন করেন আপনার একটা নোড কমে যাবে। আবার যদি লেফট হ্যান্ড সাইডে দেখেন এই পার্টেও সোর্স ট্রান্সফরমেশন করা যায়, তাহলে একটা মেশ কমে যাবে, তাই না? সো আপনি সোর্স ট্রান্সফরমেশন কখন করবেন? যখন আপনার দরকার তখন করবেন, সব সময় করার দরকার নাই। যেমন এই পার্টটুকুকেও যদি আপনি আবার সোর্স ট্রান্সফরমেশন করেন, মানে দুইটাই যদি করেন তাহলে কিন্তু আলটিমেটলি লাভ হলো না, ঠিক আছে? যে কোনো এক সাইডে করবেন, এই সাইডে করলাম আমরা, অথবা যদি আপনি এই সাইডে করতে চান তাহলে ডান পাশে যেই পার্টটুকু করলাম ওইটুকু ইনট্যাক্ট রেখে দিব। দ্যাট মিন্স আমরা এরকম যদি করতে চাই যে কোনো এক সাইডে সোর্স ট্রান্সফরমেশন করব, দুইটা পার্টেই যদি করব, যখন দেখবো আমাদের দরকার হবে তখন সেই পার্টে যদি সোর্স ট্রান্সফরমেশন করি, কি দাঁড়ায়? একটা ভোল্টেজ সোর্স এবং তার সাথে একটা সিরিজে থাকা রেজিস্টর, রাইট? তাহলে এটাকে একটু আমাদের চোখের আড়ালে, মানে চোখের কাছাকাছি রেখে দেই যাতে এটা থেকে দীক্ষা দীক্ষা কাজ করা যায়। সো এই জায়গায় আমাদের লাগবে হচ্ছে আসলে একটা ভোল্টেজ সোর্স। সো এই জায়গায় ভোল্টেজ সোর্স নিয়ে আসলাম, যেহেতু প্লাস মাইনাস উল্টানো ছিল তাই উল্টায় দিলাম। ওকে, এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হবে 12 ভোল্ট, কারণ 4 এবং 3 3 4 12। সো দিস ইজ 12 ভোল্ট। আমি এটাকেই একবারে লিখে দিই এখানে 12 ভোল্ট। এবং 4 ওহম যে রেজিস্টরটা তার সাথে সিরিজে ছিল, দ্যাট শুড বিকাম প্যারালাল। সো আমি একটা প্যারালাল রেজিস্টর এটার সাথে কানেক্ট করতে হবে। যেহেতু আমাদের জায়গার অভাবে বোধ করতেছি আমরা একটু ডাইনে এটাকে চাপাই দিই, যেহেতু আমাদের জায়গার এখন আর কোনো সমস্যা নাই। সো এই 4 ওহম যে রেজিস্টরটা তার সাথে প্যারালাল ছিল সেটা এখন হয়ে যাবে সিরিজ। তাহলে এটাকে কেমনে জানি ঘুরায় লাগাই দিলাম। এই এক্সট্রা তার তো রেগুলার রাখা কোনো লাভ নাই, এগুলা ফালাই দিই। ওকে, সো ফাইনালি আমাদের যেই কানেকশন গুলো মিসিং আছে সেই কানেকশন গুলো কানেকশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে না? এখন আমরা দেখতেছি যে এটাকে সোর্স ট্রান্সফরমেশন করে আমার মেশের সংখ্যা একটা কমে গেছে। ইউ সি দ্যাট আগে ছিল আমাদের একটা, দুইটা, তিনটা মেশ। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডের পার্টটাকে যদি আমরা কারেন্ট সোর্সটাকে যদি ট্রান্সফর্ম করি তাহলে আমাদের একটা মেশ কমে গেল, আমাদের অঙ্ক একটু সোজা হয়ে গেল। কোনো একটা কারেন্ট সোর্সের কারণে হয়তো আপনার দেখা যাচ্ছে যে সুপার মেশ চলে আসতেছে কিংবা অন্য কোনো ঝামেলা, ইন দ্যাট কেস আপনি প্রয়োজনে সোর্স ট্রান্সফরমেশন করে নেন। কিংবা এইখানে এই পার্টটুকুর মধ্যে আমরা দেখতেছি যে আগে যেরকম ছিল সার্কিটটা অরিজিনালি যেরকম ছিল সেখানে একটা নোড, দুইটা নোড, তিনটা নোড, আপনি এখন নোডের সংখ্যা কমাইতে চাচ্ছেন। ইফ ইউ ওয়ান্ট টু মিনিমাইজ দ্য নাম্বার অফ নোড, এখন আপনি খেয়াল করে দেখেন এই প্রথমে যেই সোর্স ট্রান্সফরমেশন এক্সাম্পলটা দিলাম, সময় দুপুর 3টা, লাস্ট টাইম শেষ। এনিওয়ে, প্রথম যেই সোর্স ট্রান্সফরমেশন এক্সাম্পলটা দিলাম এখানে দেখেন নোডের সংখ্যা কিন্তু দুইটা, নোডের সংখ্যা একটা কমে গেছে। সো এক্সামে আমি কখনোই বলে দিব না যে সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করে অঙ্কটা করেন। আমি এই টাইপের অঙ্ক মনে করি যে ডাজন্ট মেক এনি সেন্স, বিকজ আপনার সোর্স ট্রান্সফরমেশন দরকার হলে আপনি নিজ দায়িত্বে করে নেবেন। আমি সোর্স ট্রান্সফরমেশন করতে বলে দিচ্ছি কিন্তু কোনটাকে সোর্স ট্রান্সফরমেশন করব সেটা কিন্তু বলে দিচ্ছি না। তাইলে এটা একটা কনফিউশন তৈরি করতে পারে। এবং কেউ যদি দুই পাশেই সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে, বলছে যে স্যার তো সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে বলছে, তাহলে সব জায়গাতেই সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি। আপনি এইটাকেও করলেন, কি হলো? একটা নোডের সংখ্যা কমলো, একটা মেশের সংখ্যা বাড়লো। এইটাকে আবার সোর্স ট্রান্সফরমেশন করলেন, একটা মেশের সংখ্যা কমে গেল, একটা নোডের সংখ্যা বাড়লো। তাহলে লাভ হইলো কি? তাইলে একটা যেটা কমলো আর যেটা বাড়লো ওইটা আবার ওই সাইড থেকে কমলো আর বাড়লো, ঠিক হয়ে গেছে। সো এই জন্য দিস ডাজন্ট মেক এনি সেন্স। আমি এক্সামে এই সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করে অঙ্ক করেন এইটা আমি বলি না। আমি বলি যে হ্যাঁ অঙ্কটা করেন, যদি প্রয়োজন দরকার হয় সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে নিয়ে। সো আজকে ক্লাস টাইম শেষ। আমরা সোর্স ট্রান্সফরমেশনের কোনো অঙ্ক তো আসলে পরীক্ষায় আসে না, কিন্তু এই অঙ্কগুলো আমরা নরমাল নিয়মে করার চেষ্টা করব। সো আপনাদের উপর একটা অনুরোধ রইলো বা রিকোয়েস্ট, আজকে যেটা করবেন এক্সাম্পল 4.6, মানে আগের যেগুলা লিনিয়ারিটির অঙ্ক 4টা, এক্সাম্পল 4.6, প্র্যাকটিস প্রবলেম 4.6, এক্সাম্পল 4.7 এবং প্র্যাকটিস প্রবলেম 4.7, এই 8টা অঙ্ক করবেন আজকে।
এই 8টা ম্যাথ আপনি করবেন। সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করে করেন, নট নেসেসারি, যে কোনো নিয়মে অঙ্কগুলো করেন। এখন আপনি মেশ, নোড, কেভিএল, কেসিএল যা ইচ্ছা দিয়ে করতে পারেন। সো 4.67 প্র্যাকটিস প্রবলেম এবং এক্সাম্পল, এই 4টা অঙ্ক যে কোনো নিয়মে করবেন, শুধুমাত্র সোর্স ট্রান্সফরমেশন দিয়ে না। আর লিনিয়ারিটির যে অঙ্কগুলো আছে 4টা অঙ্ক তো দেখাই দিলাম, এই নিয়মের বাইরে লিনিয়ারিটি থেকে আর তেমন কোনো অঙ্ক দেওয়া যায় না। এই 4টা আর কি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো ক্লাস টাইম আর লম্বা না করি, কোনো প্রশ্ন যদি থাকে বলেন। আর আরেকটা জিনিস বলে নেই যে আপনাদের কিন্তু এখন এক্সপেরিমেন্ট 3-4 শেষ হয়ে আসলে এক্সপেরিমেন্ট 5 শুরু করার সময় চলে আসছে। সো আপনারা মোস্ট লাইকলি অনেকেই পিছিয়ে আছেন, একটু সিরিয়াস হওয়ার টাইম হচ্ছে। এবং আরেকটা জিনিস খুবই দুঃখজনক যে ভাইবার আগের দিন রাতের বেলা আপনি পিস্পাইস ইনস্টল করতে বসতেছেন। দিস ইজ প্যাথেটিক, দিস ইজ রিয়েলি প্যাথেটিক। মেজাজ কন্ট্রোল করা তখন খুবই টাফ। সো এনিওয়ে, ঠিক আছে, যা হয়েছে সমস্যা নেই, আমরা সামনের দিকে তাকাই। ইনস্টলেশন সংক্রান্ত বা যে কোনো রিলেটেড ঝামেলার জন্য প্লিজ কমিউনিকেট উইথ মি, যদি আমি পারি হেল্প করার চেষ্টা করবো, আদারওয়াইজ নাই। কিন্তু এক্সামের সময় আইসা পারি না স্যার, সময় নাই, কালকে ভুল হয়ে গেছে, পিসি চলে গেছে, হাবিজাবি, টাইম ওয়েস্ট করেন না। ভাইবা নিতে অনেক সময় লাগে, ইট টেকস এফোর্ট। সো আপনাকে ডাকলাম, আপনি স্ক্রিন শেয়ার করলেন, তার বললেন স্যার করি নাই, ম্যাচটা খারাপ হয় না তখন? এরপর থেকে এরকম করলে আমি নাম্বার মাইনাস করব। আপনি পারেন না, আপনি আইসেন না ভাইবা দিতে, দেওয়ার দরকার নেই। বিকাম অ্যাবসেন্ট, নেক্সট ক্লাসে অটোমেটিক চলে আসেন, পারমিশন লাগবে না, ঠিক আছে? কিন্তু ভাইবা দিতে এসে আপনি টাইম ওয়েস্ট করেন না দয়া করে, যেটা কিনা আপনাদের ক্লাসের মেজরিটি অফ দ্য স্টুডেন্ট লাস্ট ক্লাসে করছেন। সো এই কাজটা দয়া করে করেন না, আমার সময় নষ্ট করেন না, আপনাদের নিজের সময় নষ্ট করেন না। পারেন না, ভালো কথা, শিখে আসেন, সমস্যা নাই, সেমেস্টারের শেষ দিন পর্যন্ত সময় আছে। বাট ওই যে বেশি লেট করেন না আর কি, মানে পরবর্তীতে আপনার অনেক পিঠে কিন্তু বোঝা জমতেছে। সো বাই দিস টাইম ইউ শুড হ্যাভ স্টার্টেড এক্সপেরিমেন্ট নাম্বার 5, 5 নাম্বার। আমাদের 7টা এক্সপেরিমেন্টের মধ্যে 5 নাম্বারটা শুরু হওয়ার কথা। সো ইউ নো ওয়্যার ইউ আর। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, কোনো প্রশ্ন? আমাদের পিস্পাইসটা স্যার ভার্চুয়াল বক্সে ইনস্টল করার কথা বলেছিলেন স্যার, এখন স্যার উইন্ডোজে ইনস্টল করলে কি প্রবলেম হয়? উইন্ডোজে ইনস্টল করলে কোনো প্রবলেম হয় না। আমরা বলছিলাম যে উইন্ডোজে অনেকেরটাই চলে না, কাজ করে না। উইন্ডোজ 10-এ কোনো একটা অজানা কারণে পিস্পাইস রান করে না। আমি অনেক চেষ্টা করছি, অনেক আনইনস্টল হাবিজাবি টিউটোরিয়াল দেখছি। লাইব্রেরির প্রবলেম কি? না, লাইব্রেরির প্রবলেম না, রানই হয় না। ডাবল ক্লিক করলে অ্যাপ্লিকেশনটাই রান করে না। কম্প্যাটিবিলিটি হাবিজাবি মেলা কিছু টেক করা হয়েছে, লাভ হয় না। ইন দ্যাট কেস, যখন আনএবল টু সলভ, কোনো অস্ত্রই কাজ করতেছে না, আমাদের 2 নম্বরই চোরা বুদ্ধি হচ্ছে এন্টায়ারলি ডিফারেন্ট একটা অপারেটিং সিস্টেম, একটা কম্পিউটার বানায়া ওইটার মধ্যে করব। এবং ওইটার ভিতরের ফাইলগুলো আমরা ওই যে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ দিয়ে আমার মেইন হোস্ট অপারেটিং সিস্টেমের ভিতরে নিয়ে আসবো, যাতে ভার্চুয়াল মেশিন মুইসা গেলেও আমার পিস্পাইসের ফাইল হারায় না যায়। এই জন্য আমি আসলে ওই ভার্চুয়াল বক্সের কথাটা বলছি। যাদের নর্মালি ইনস্টল হয়েছে তাদের ভার্চুয়াল বক্সের ধারে কাছে যাওয়ার দরকার নেই। ওকে, আর কোনো প্রশ্ন? স্যার একটা জিনিস স্যার আজ করতে চাচ্ছি। বলেন। স্যার নেট লিস্ট যে স্যার এটা সেভ করার জন্য বলতেছে নেট লিস্ট এরর। স্যার নেট লিস্ট এরর মানে হচ্ছে আপনার সার্কিট ডিফাইন করা হয় নাই। এরর যে মেসেজটা আসবে সেই মেসেজটা পড়ে দেখেন কি লেখছে। ওকে স্যার। এখানে যদি লেখা থাকে যে ফ্লোটিং, তার মানে গ্রাউন্ড দেন নাই। যদি লেখা থাকে সোর্স ডিভাইস ডাজ নট এক্সিস্ট, ডিসি সুইপ, তার মানে ভেরিয়েবলের নাম চেঞ্জ করেন নাই। এরকম মানে এরর মেসেজ দেখে দেখে বুঝতে হবে আপনার কোন জায়গায় কি ভুল হয়েছে। স্যার ফাইলটা সেভ করার সময় স্যার, মানে ফাইলটা যখন আমি পিসিতে মানে সিমুলেট করার সময় তখন বলে যে সিমুলেট করার সময়ই নেটলিস্ট নট ক্রিয়েটেড, ইআরসি নেটলিস্ট নট ক্রিয়েটেড, এই যে একটা এরর আসে। এটা আসা মানে হচ্ছে সার্কিট আঁকাতেই ভুল হয়েছে, ড্র করাতেই আপনার ভুল হয়েছে, কিংবা কোন একটা জায়গায় আপনি 0 দিয়ে ভাগ করার কোনো চেষ্টা করতেছেন। লেটস সে ভি ইকুয়ালস টু আই আর এর ভ্যালু 0 দিয়ে রাখছেন। এই টাইপের কিছু একটা মানে লজিক্যাল এরর আছে যেটা সিমুলেট করা সম্ভব না, যার কারণে নেটলিস্ট ক্রিয়েট হচ্ছে না। এই ধরনের এরর আসে তখন। একটু চেক করে দেখেন, না বুঝলে আমার সাথে যোগাযোগ করেন, আমি দেখিয়ে দেব। স্যার নেট লিস্টে চেঞ্জ করলে পর সার্কিটটা চেঞ্জ হয় কেন? বুঝি নাই নেট লিস্ট। স্যার নেট লিস্ট ক্রিয়েট করার পর ওইখানে যদি স্যার আমি নোডের টার্মিনালগুলো চেঞ্জ করে দিই, 0 এর জায়গায় 1 করলাম আর 1 এর জায়গায় 0, তাহলে স্যার সার্কিটটা চেঞ্জ হয় না? না, সার্কিট চেঞ্জ হয় না। পিস্পাইস আসলে সার্কিট থেকে নেটলিস্ট তৈরি করে, নেটলিস্ট থেকে সার্কিট তৈরি করে না। আর পিস্পাইসের একটা কমান্ড লাইন ভার্সন আছে কম্পাইলার, ওইখানে একদম পুরাই যে ডস প্রম্পট, এই যে পাইথনে যেরকম এখানে কাজ করা লাগে। তো এই জায়গায় যখন কাজ করবেন তখন ওই যে ইনপুট হিসেবে দিতে হয় যে সামথিং ডট নেট, নেটলিস্টের যে ফাইলটা
ওইটা দিয়ে তারপরে পি স্পাইসের কম্পাইলার স্পাইস স্পেন দিয়ে এরকম নেটলিস্ট দিয়ে তারপর বলতে আমি কি কি জিনিস পাই। সো ওই কমান্ড দিয়ে লেখার জিনিসটা আপনাদেরকে আসলে আমরা শেখাচ্ছি না, আমরা গ্রাফিক্যালি যা যা করা দরকার শুধু সেই পার্টটা শেখাচ্ছি আপনাদেরকে। সো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে সার্কিট থেকে নেটলিস্ট তৈরি হয়, নেটলিস্ট থেকে সার্কিট তৈরি হয় না, তাই নেটলিস্টে পরিবর্তন করলে সার্কিটে পরিবর্তন হবে না। জি স্যার, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার আরেকটা ক্লাস আছে, আর প্রশ্ন না নেই আজকে। খুদা হাফেজ, ছুটি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার